নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের নিয়মিত যে অনুষ্ঠানে। আপনারা জানেন যে আজকে একটা বিশেষ দিন, আর এরকম একটা কঠিন সময়ে এরকম বিশেষ দিনে একটা অনুষ্ঠান এই সময় আমাদের মনে হচ্ছে খুবই প্রয়োজনীয়। কারণ দীর্ঘ ৮-৯ মাসের যে লকডাউন এবং বিশ্বজোড়া প্রায় ১০ মাস যে লকডাউন চলছে, ১০-১১ মাস, তাতে যদি সব থেকে কেউ বেশি মানসিক, শারীরিক এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তা হচ্ছে শিশুরা। তো এই শিশুদের জন্য আজ একটি বিশেষ দিন। তো সেই বিশেষ দিনে আজ প্রাইসের পক্ষ থেকে আমরা একটা আলোচনার আয়োজন করেছি, এবং এই বিশেষ দিনটিতে আমরা সেই বিষয়গুলোই তুলে আনবো যে শিশুরা যে যে সমস্যাগুলো তাদের শৈশবকালে এবং তার পরবর্তী সময়ে তারা যেসবগুলো সম্মুখীন হয় সেইগুলো এবং সেই সমস্যাগুলো আমরা মূলত তুলে নিয়ে আসবো এবং তার সমাধানের চেষ্টা করব। তো আমাদের এই আজকে আলোচনার জন্য যাদের যাদের পেয়েছি, আগে প্রাইসের পক্ষ থেকে তাদের সকলকে আমি পরিচয় করিয়ে দিই। আমার ঠিক পাশেই আছেন বিশাখা রায়। বিশাখাদি আছেন। নমস্কার বিশাখাদি। বিশাখাদি শোনা যাচ্ছে কি? বিশাখাদির নেটটাতে সমস্যা করছে। তার পাশেই আছেন মৃণাল বিশ্বাস। নমস্কার মৃণালদা। নমস্কার। মৃণালদা দীর্ঘদিন এই শিশু, কিশোর এবং আরো অন্যান্য কাজের সঙ্গে যুক্ত এবং তাদের বিভিন্ন সমস্যা, তার সমাধান, এগুলো নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল উনি। আজকে আশা করব মৃণালদার কাছ থেকে আমরা নিশ্চয়ই কিছু সমাধানের পথ পাবো। তার ঠিক নিচেই আছেন ঝর্ণা ব্যানার্জি, আমাদের সকলের প্রিয় ঝর্ণাদি। তো ঝর্ণাদিকে নমস্কার। তো ঝর্ণাদি একটি অন্য ধরনের মানুষ, মিলিটারিতে ছিলেন। তো ওরকম একটি মানে নিরস জায়গায় বলছি থেকে একদম শিশুদের নিয়ে কাজ করছেন এখন। তো সেই অভিজ্ঞতাগুলো শুনবো এবং কি কি সমস্যা, কি কি তার সমাধান, সেগুলো জানার চেষ্টা করব। আর ঝর্ণাদির ঠিক পাশে এই মুহূর্তে স্ক্রিনে আছে রুমা সান্যাল। তিনি একজন শিক্ষয়িত্রী এবং শিশুদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের ব্যাপারে ওয়াকিবহল। তার কাছ থেকেও আমরা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করব। আমরা বিশাখাটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার বিশাখাদি। নমস্কার। আজকে আলোচনায় আপনাকে স্বাগত। বিশাখাদির পরিচয়: বিশাখাদি বিভিন্ন সময় বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব সামলে চলেছেন। এছাড়াও একজন খুব ভালো মনের মানুষ এবং সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে উনি এখন আছেন এবং আমাদের অভিভাবকের মতোই। তো বিশাখাদিকে পেয়েও আমাদের ভালো লাগছে। তো আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো আমরা এবার মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে, প্রথমে আমি রুমাদিকে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ প্রায় 9-10 মাসের লকডাউন, আপনি শিশুদের নিয়ে তাদের পড়ানো, তাদের বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত আছেন এবং সেসব ব্যাপারে ওয়াকিবহল। তো এই যে 9-10 মাসের লকডাউন এবং তাদের স্কুল বন্ধ, অনলাইনে পড়াশোনা, বিভিন্ন রকম যে সমস্যাগুলো আসছে, তাতে শিশুরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনার মনে হয়? নমস্কার। আমি শুরুতেই বলবো
যে আজকে আমি যাদের পেয়েছি তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই, এখানে যারা আছেন, এবং প্রাইজকে আমার অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে যে এটা এমন একটা জিনিসের ওপর আলোকপাত করা হয়েছে যেটা খুব যুগোপযোগী। আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এরকম যখন মার্চে আমাদের লকডাউন হয়ে গেল, তখন আমরা প্রত্যেকেই চিন্তা করছিলাম যে ঠিক কি অবস্থায় আমরা এই ব্যাপারটাকে নিয়ে যাব। প্রথমে একটু দিশেহারা ঠিকই, তারপর অনলাইন ক্লাস শুরু হলো এবং এখনো পর্যন্ত আমরা অনলাইন ক্লাসই করছি। কিন্তু যেটা সব দিক দিয়ে বিচার করলে কতটা ইতিবাচক সেটা আমরা বলতে পারছি না। শিক্ষার ধারাটা হয়তো বয়ে যাচ্ছে বা আমরা ক্লাসটা করছি, কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি সেরকম কিছু বুঝতে পারিনি। প্রথম কথা হচ্ছে ছাত্রছাত্রীরা ভীষণ মন মরা হয়ে যাচ্ছে। ওরা বন্ধু বান্ধব, স্কুল জীবন, ওদের একসাথে যাওয়া, একসাথে পড়তে আসা, এই ব্যাপারটা হারিয়ে প্রথম দিকে প্রথম 2 মাস ওদের তেমন কিছু মনে হয়নি, কারণ ওরা মোবাইলটা হাতে পেয়েছিল। কিন্তু তারপর যেটা হলো সেটা হচ্ছে কিছু ছেলে মেয়ে মোবাইলটাকে পুরোপুরি একেবারে মোবাইলের সমস্ত কার্যকারিতা জেনে নিয়ে ধীরে ধীরে বাবা মাকে সম্পূর্ণভাবে ভুল বোঝাতে শুরু করলো এবং চ্যাটিং করা, তাছাড়া তো পড়াশোনার দিকে তাদের কোনো রকমই কোনো মনোযোগ ছিল না। কিন্তু এর মধ্যেও যারা সত্যি এই অবস্থাটা বুঝে নিয়ে পড়াশোনা করেছে বা আমার সাথে বিভিন্ন আলোচনা করেছে, তাদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি যে তাদের ঠিক এটা ভালো লাগছে না। শিক্ষিকার সঙ্গে বা আমাদের সাথে যে ওদের একটা সরাসরি যোগাযোগ, একটা যে প্রত্যক্ষ প্রভাব, এই প্রভাবটা থেকে বঞ্চিত হয়ে ওরাও যে খুব একটা ভালো আছে তা তো কখনোই নয়। এবং অনেক সময় অনেক শিশু বাড়িতে আসতে চাইছে, বা আমি তাদের জন্য একদিন করে বলেছিলাম যে ঠিক আছে 3-4 জন করে এসো, তখন দেখলাম যে তারা খুব মন খুলে কথা বলছে। তারা বলছে আর ভালো লাগছে না দিদি, বাড়িতে একদম ভালো লাগছে না। এরকম ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই থাকে সবকিছু। আমার এই অভিজ্ঞতাটা এর মধ্যে হয়েছে। হ্যাঁ, রুমাদি, আমি যেটা বলতে চাইছি, মানে অর্থাৎ আপনার কাছে বুঝলাম যে ইতিবাচক নেতিবাচক দু ধরনের অভিজ্ঞতাই আপনার হয়েছে। তো এবার আমি বিশাখাদির কাছে যাই, যে বিশাখাদি, ধরুন আপনি তো শুধু হ্যাঁ, পড়াশোনা বলুন। নন, শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত থাকেন, তাদের লেখালেখি বা বিভিন্ন রকমের সাহিত্য সংস্কৃতি কাজের সঙ্গেও যুক্ত থাকেন পড়াশোনার পাশাপাশি, এবং আপনি টেকনো ইন্ডিয়া, নবনালন্দা বিভিন্ন স্কুলের একদম চূড়ান্ত জায়গাটা সামলেছেন। এখনো শিক্ষা সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তার সঙ্গে সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত। তো আপনার অভিজ্ঞতা কি 10 মাসে? অভিজ্ঞতা মানে এটা শুধু তো বাচ্চাদের অভিজ্ঞতা নয়, এটা বড়দেরও অভিজ্ঞতা। আমরা তো কেউ এইরকম একটা দিন, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে কখনো যাইনি। সুতরাং আমরাও সমস্যায় এবং ছোটরা তো আরো সমস্যায়। কারণ ছোটদের শিক্ষার্থী যারা, তাদের তো একটা বেশ অনেকটা সময় স্কুলে কাটে এবং সমবয়সী বন্ধুদের সঙ্গে কাটে। শিক্ষয়িত্রী বা শিক্ষকদের সঙ্গেও তাদের একটা প্রাণের বন্ধন আছে। তো সেই জায়গাটা থেকে তারা ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনলাইন ক্লাসে তো সেই টাচটা পাওয়া যায় না, সেই সেই স্পর্শ তো পাওয়া যায় না। আর অনলাইন ক্লাসে যে স্মার্টফোন চাই, সেরকম পরিকাঠামো তো আমাদের দেশে নেই, যার ফলে সবাই সেই ক্লাস করতেও পারছে না। পারলেও কতটা বুঝতে পারছে, কারণ আমরা তো জানি, আমরা মোটামুটি যদি সরকারি স্কুলের ধরে কথা বলি, বেসরকারি স্কুলের ছেলে মেয়েরা অনেক বেশি অবস্থাপন্ন, তারা হয়তো সেই গ্যাজেট, সেই ডিভাইস পেয়েছে, তারা ক্লাস করছে।
কিন্তু আমরা যদি বৃহত্তর জায়গায় যাই, সরকার স্কুল যেখানে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরাই পড়ে, তারা কিন্তু এই বিষয়টা থেকে বঞ্চিত আছে। এবং শুধু যে জায়গাটা থেকে সেই ছেলেমেয়েরা আসে, তারা শুধু যে বই বই খাতা নিয়ে আসে বা সিলেবাসটা করে চলে যায় তা নয়। তাদের সাথে শিক্ষিকাদের একটা সাংস্কৃতিক যোগ হয়। প্রতি মুহূর্তে এই কথাটা বলে নেই, এভাবে বলতে হয়, আমরা তো এভাবে শেখাই। তো সেই জায়গাটা থেকে এই বছরে কেবল ছেলে মেয়েরাই নয়, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রীরা এরাও বঞ্চিত। কারণ আমরা তো একটা সংসার, তো আমাদের সবার সঙ্গে কারোর দেখা হচ্ছে না, অতএব মন খারাপ শুধু বাচ্চাদের নয়, আমাদেরও খুব মন খারাপ। এবং আমরা প্রত্যেকেই আশা করছি যে খুব শিগগিরই আমরা তো হবে আমাদের। তার মধ্যেও যারা কাছাকাছি থাকছে তারা হয়তো চলেই আসছে। এই কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, হয়তো বসে বসে গানই গাওয়া হচ্ছে, হয়তো গল্প হচ্ছে, হয়তো ছোট ছোট গ্রুপে খাওয়া দাওয়া হচ্ছে, হইচই হচ্ছে। শুধু একটা চেষ্টা, কতটা সেই চেষ্টা সফল সেটা আমি বলবো না। আনন্দের থাকাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। শিক্ষার এই বিষাদ কাটিয়ে ওঠাটা খুব জরুরি। সেই 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 আর মানে সত্যি কথা বলতে, যে যেটা আপনি বলতে চাইলেন, যে মানে ক্ষতিগ্রস্ত সত্যি শুধু শিশুরা নয়, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছি। শিশুরা হয়তো একটু অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা সত্যি তাই আমরা এটা লক্ষ্য করছি। আমি একটু মৃণালদার কাছে যাব, যে মৃণালদা, আহ, তুমি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, এবং আমি জানি তুমি এমন একটি সংগঠনের সঙ্গেও যুক্ত আছো যারা স্টেশনের বাচ্চাদের নিয়ে, স্ট্রিট চিলড্রেনদের নিয়ে বিভিন্নভাবে কাজকর্ম দীর্ঘদিন করে চলেছে। এবং এছাড়া তুমি ব্যক্তিগত স্তরেও প্রচুর ঘোরো, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করো, যাও, এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করো। তুমি তোমার অভিজ্ঞতাটা কি? আমি প্রথমেই আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সবাইকে আহ, ধন্যবাদ জানাচ্ছি। আমি দুজনের কথা শুনলাম, একেবারে আহ, খুব কাছাকাছি থেকে তারা ছাত্রছাত্রীদের দেখেছে, তাদের অভিজ্ঞতার কথা জানলাম, আমার অভিজ্ঞতাও তাই। তো আপনারা জানেন যে আজকে হচ্ছে আহ আন্তর্জাতিক শিশু দিবস। তা আমাদের রাজ্যের যে শিশু সুরক্ষা আয়োগ রয়েছে, যেটাকে আমরা শিশু কমিশন বলি বা চাইল্ড কমিশন বলি, তারা আজকে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান করেছিলেন। আমি সেখানে ছিলাম। তো সেখানে কিশোর কিশোরীদের মধ্যে বীরাঙ্গনা এবং বীর পুরুষ পুরস্কার দেওয়া হয়েছে। তো ওই বীরাঙ্গনা পুরস্কার পেয়েছে যেসব মেয়েরা, তাদের মধ্যে একটি মেয়ের নাম হচ্ছে লক্ষ্মী। সে আমাদের একটি জেলার প্রত্যন্ত জায়গায় থাকে। তো কেন তাকে বীরাঙ্গনা দেওয়া হয়েছে? সে 11 মাইল হেঁটে তার বান্ধবী, নাবালিকা বান্ধবী, সেও নাবালিকা, বান্ধবীর বিয়ে আটকাতে বিডিও অফিসে এসেছিল। এসে বিডিওকে জানিয়েছেন যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, বিয়েটা আটকান আপনারা। এরকম বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু কিশোর কিশোরী আজকে তারা পুরস্কৃত হয়েছে। তো আমি সেই মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে মানে এই সাহস তুমি কোথা থেকে পেলে, বা এই কাজটা তুমি কেন করলে, বা কেন তুমি এই আহ, আহ, নারী পাচার এর বিরুদ্ধে তুমি একটা দল গঠন করেছো, কাজ করে যাচ্ছ, এই এই শক্তি তুমি কোথা থেকে পাচ্ছ? সে পরিষ্কার করে বলল যে আমার যে দিদিমণি আছে, একজন দিদিমণির নাম বললেন, সেই দিদিমণি আমাকে সাহস যোগান এবং দিদিমণি আমাকে উৎসাহিত করেন এই কাজটা করতে। আসলে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ পেরেন্টিং, ইতিবাচক অভিভাবকত্ব। মুশকিল হচ্ছে আমার বন্ধুরা অনেকে বলেছে, তো বাবা পজিটিভ পেরেন্টিং বললেই তো হয়, ইতিবাচক অভিভাবকত্ব বলার তো আমরা একটু গুলিয়ে যাচ্ছি। এখন পজিটিভ পেরেন্টিং সবাই বুঝে। এবং আপনারা জানেন কেউ কেউ যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুর মঠ, তার যিনি ভাইস চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দ, তার নেতৃত্বে 7 বছর ধরে
একটা প্রত্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় স্পেসিফিক এই বিষয়টা নিয়ে একটা কাজ হচ্ছে, এবং সৌভাগ্যক্রমে এই কাজটির সঙ্গে আমি প্রথম থেকে যুক্ত। সেখানে আমার নানা রকম অভিজ্ঞতা হয়েছে। এবং আরেকটি উদাহরণ দেই, একটি হোমে একটি ছেলে, সে প্রেয়ারের সময় 5-7 মিনিটের মধ্যে সর্বশিক্ষা থেকে যে কম্পিউটার পেয়েছিল স্কুলে, সেই কম্পিউটার 7 মিনিটের মধ্যে সে খুলে ডিস্ক ফিক্স সমস্ত আলাদা সরিয়ে নিয়েছিল। ছেলেটি একটু হোমে থাকে। স্বাভাবিক কারণে হোম কর্তৃপক্ষের কাছে যখন স্কুল থেকে তাকে বের করে দেবে বলে হোম কর্তৃপক্ষকে জানায়, এবং হোম কর্তৃপক্ষ তাকে রাখবে না, ছেলেটিরও বাইরে কোথাও যাওয়ার জায়গায় নেই। তো 4-5 বছর আগে আমি খুব সমস্যায় পড়লাম যে ছেলেটাকে কি করে কি করা যায়। কিন্তু এত বড় একটা অন্যায় কাজ করেছে, স্কুল রাখবে না, হোম রাখবে না, যাবে কোথায়? আমি অনেক ভাবনা চিন্তা করে বীরভূম জেলার নাগপুরের একটি সংগঠন, আমি আর নাম বিস্তারিত বলছি না, হয়তো শ্রীমান সেও আজকের এই প্রোগ্রামটা দেখছে, আমি তার নামও বলছি, আমি তাদের সাথে যোগাযোগ করলাম, করে সেখানে পাঠালাম। এবং আপনারা শুনলে খুশি হবেন, সে মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, এবং সেই ছেলেটি অত্যন্ত গুণী ছেলে। সে একজন ভাস্কর, খুব ভালো ছবি আঁকে, এবং সম্প্রতি বিশ্বভারতীতে ইজেডসিসি কয়েকটা মাস দুয়েকে, লকডাউনের মধ্যে মাস দুয়েকে কিছু কাজ করিয়েছেন, ওর নেতৃত্বে সেই কাজটা হয়েছে। এবং উদাহরণটা এই কারণে দিলাম যে সেই দিন যদি ওই ছেলেটিকে আমরা সবাই মিলে বের করে দিতাম, আজকে এই ছেলেটিকে পেতাম না। এবং এই ছেলেটি যেখানে ছিল, যাদের মধ্যে ছিল, সেই নাটকের দলের যারা কর্মী সদস্য, তারাও কখনো তাকে পুরোনো দিনের কথা জিজ্ঞেস করেনি। তারা কিন্তু জানতো, তাদের আমি জেনেই পাঠিয়েছিলাম যে দেখ ছেলেটি কিন্তু এরকম হয়েছে, সেই কারণে পাঠালাম। আসলে পজিটিভ পেরেন্টিং এর আমাদের একটা ধারণা আসে যে মূল দায়িত্বটা বোধহয় বাবা মার। বিষয়টা তো তা নয়। বাবা মা ছাড়াও শিশু বা কিশোর সে অনেকের কাছে থাকে, সে কোচিং এ যায়, সে বড় দাদা বা দিদিদের সঙ্গে মেলামেশা করে, সে গানের স্কুলে যায়, সে খেলার মাঠে যায়, সে কখনো গান শিখতে যায়। সব জায়গাতেই যারা রয়েছে, তাদের যদি এই পজিটিভ দৃষ্টিভঙ্গিটা না থাকে, তাহলে খুব মুশকিল একটি ছেলে বা একটি মেয়ের বেড়ে ওঠায়, ঠিকভাবে বেড়ে ওঠায় খুব মুশকিল। এবং আমরা এই কাজটা করতে লক্ষ্য করেছি যে আসলে গার্জিয়ানদের একটা সমস্যা হচ্ছে, আমরা মানে আমি নিজেও একজন গার্জিয়ান, আমরা মনে করি মাঝে মাঝে যে আমরা সব জানি, এবং আমরা সত্যি কথা বলতে কি আমার ছেলে মেয়ের কি কি ভালো গুণ আছে, কি কি পারে সে সেটা দেখিনি, কি কি পারে না, সে কি কি বদমাইশি করে, দুষ্কর্মী করে, সেটাই লোককে বলি। তো সেইটাই জায়গায় আমরা গত 7-8 বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় আমরা প্র্যাকটিস করার চেষ্টা করিয়েছি অভিভাবকদের, যে তুমি দেখো তোমার ছেলে বা মেয়েটি কি কি পারে, কি কি বিষয়ে তার উৎসাহ আছে। এবং এটা খুব সাধারণ পরিবারে, এবং তাদের মধ্যে অনেক ছেলে মেয়েদের রয়েছে তাদের। এবং যখনই বলা হয়েছে, আমার একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে, একজন অভিভাবক, সে আমার চেয়ে খানিকটা ছোট, সে বলেছে যে আমি এটা অনুশীলন করেছি যে আমি আগামী 7 দিন 10 দিন দেখবো যে ছেলে মেয়ে কি কি পারে এবং তাকে উৎসাহ দেবো। 2-3 দিন পরে না আমি আবার সেই পুরোনো জায়গায় ফিরে গিয়েছি, এই তোর দ্বারা হবে না, তুই পারিস না, এরকম একটা নেগেটিভ অ্যাপ্রোচে। তো আমার খুব ভালো লেগেছে যে অভিভাবক মানে প্র্যাকটিসটা সে ব্যক্তিগত জীবনে করে। তো এই কারণে ইতিবাচক অভিভাবকত্বের ক্ষেত্রে কিন্তু সোসাইটির অন্যান্যদেরও একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা দরকার, এবং খুব ভালো করে আমাদের যারা ছেলে মেয়েরা রয়েছে তাদের দেখভাল করা দরকার। এবং একটা নিবিড় রিলেশনশিপ যদি অভিভাবকের সঙ্গে ছেলেটির বা মেয়েটির গড়ে না ওঠে, তাহলে আগামী দিনে সমস্যা স্বাভাবিকভাবেই হয়ে উঠতে পারে। আমি ছেলেটিকে গাল দিতে পারি, আমি ছেলেটিকে বকতে পারি, আমি ছেলেটিকে মারতে পারি, কিন্তু আমি যদি নিজেকে, অভিভাবক যদি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি ঠিকভাবে অভিভাবকের যে ভূমিকা সেটা আমি পালন করেছি, তো তো সেখানে কিন্তু দেখা যাবে যে একটা বড় রকমের ফাঁক থেকে গেছে বলে আমার ধারণা। তো
তো আমি আপাতত এটুকু বললাম, এবং অন্যরা হ্যাঁ, শেয়ার করুন, তাহলে আলোচনাটা এগিয়ে সে যাবে। সে আমি একটু ঝর্ণাদির কাছে যাই। ধন্যবাদ মৃণালদা। ঝর্ণাদিকে জিজ্ঞেস করি, ঝর্ণাদি মিলিটারি চাকরি থেকে সোজা শিশুদের নিয়ে কাজ, এটা তো করছে, তো সেখানে আপনার শিশুদের প্রতি পেরেন্টিংটা কেমন হয়? কিভাবে তাদেরকে, মানে ওরকম একটা জায়গা থেকে যেখানে মিলিটারি মানে আমাদের কাছে ধারণা যুদ্ধ, গোলাগুলি, বিভিন্ন রকম, মানে একটা খুব নিরস জায়গা, সেখান থেকে শিশুদের, একটা শিশু মনকে নিয়ে কাজ করা, এবং সেখানে কবিতা আসছে, শ্রুতি নাটক আসছে, বিভিন্ন আপনি তাদেরকে ট্রেন করছেন, আর তো এটা কেমন, মানে কিভাবে সেখানে আপনার অভিভাবকত্ব সেখানে কিভাবে যাচ্ছে, কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করছে? আসলে তার আগে আমি সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। এবং আজকের যে আলোচনাটা, এটা শুধু আজকের দিনের জন্য আলোচনা নয়, এটা ছিল, আছে এবং থাকবে। এই মাঝখানে দেখা যাচ্ছে সেন্টার যেটা, সেটা হচ্ছে শিশু। একটা শিশুই আমরা জানি যে আগামী দিনের ভবিষ্যৎ। আর মিলিটারি ব্যাপারটা বললে, মিলিটারি ব্যাপারটা তো শুষ্কং কাষ্কং কদরিত অগ্রে নয়, নীল আছে তার এবারে পুরাটা ভাগ। শুধুমাত্র গোলাগুলি নয়, শুধুমাত্র তাদের জীবনদানও একটা ব্যাপার। মিলিটারির অনেক বিভাগ রয়েছে। আমি সেই রকমই একটি বিভাগে ইন্সট্রাক্টরশিপ জবে এবং তাতে টিচারের জবে ছিলাম। টিচারের জব মানে হ্যাঁ, অবশ্যই ফায়ারিং এবং অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে আমি থেকে বাচ্চাদেরকে ট্যাকল করেছি, বিভিন্ন বয়সের বাচ্চা। এবং সকলেই জানে যে সেই বাচ্চাগুলো স্কুল থেকে আসতো কারা, যারা বিলো নট বিলো অ্যাভারেজ পড়াশোনায় যারা বেশ অ্যাভারেজ কম, তাদেরকে কিছু ফিজিক্যাল ট্রেনিং দিয়ে তারা যাতে অন্যদিকেও তাদের মানে নিজেরা দাঁড়াতে পারে নিজের পায়ে, তার একটা প্রচেষ্টা। সব জায়গায় বুঝতে হবে যে শিশুর যে যদি সেন্টারে রাখি, তাহলে তাকে চারটে দিকে বিকশিত হয়। একটা হচ্ছে তার হোম, তারপরে তার স্কুল, প্রথম পরিবার থেকে একটা শিক্ষা পায় তার বাবা মার কাছ থেকে, তারপরে স্কুল শিক্ষা, এবং তারপরে আসে কি একদম সোসাইটি, সামাজিক ভাবে সে কি করে সোশ্যাল হচ্ছে, এই ব্যাপারটা দেখা। তো এই সোশ্যাল দিকটাকে তার যাতে ঠিক মতো ভাবে বিকশিত হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে বিভিন্ন কালচারাল ফোরাম এবং বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ব্রতী এবং চেষ্টা করছে। প্রায় সেরকম একটা একদম সমস্ত ধরনের শিশুকে নিয়ে কাজ করার প্রয়াস করছে, আপনারাও করছেন এবং আপনাদের সঙ্গে আমাদেরকে যুক্ত করে করেছেন, এটা আমরা ধন্য। তো সেই রকম একটা জায়গায় আমি ছিলাম। আর একটা আছে সোসাইটিতে সে গিয়ে কি পজিশন পাবে। তা একটা শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে, তখন সবচেয়ে প্রথম যে হোম, সেই হোমে তো বাবা মাই সবচেয়ে একটা পরিবারের শিক্ষক, এবং সেই শিক্ষকটা হচ্ছে আর একটা কি স্কুল, আরেকটা শিক্ষক। তাহলে কি তাদেরকে দুটো জিনিস থাকতে হবে তাদের মধ্যে, অভিভাবকত্বের মধ্যে, একটা হচ্ছে ত্যাগ আর সেবাব্রত। সেই সেবা হিসেবে যদি এবং নিজের চরিত্রটাকে অভিভাবকরা ঠিক ঠিক ভাবে একটা শিশুর সামনে তুলে ধরে, তাহলে কিন্তু সেই শিশু ভালো হতে বাধ্য। সেই ক্ষেত্রে আমি অভিভাবকত্বের ইতিবাচক কি বলবো, যে অভিভাবকরা কখনোই কোনো পরিবেশ দূষণ করবে না, ছল চাতুরি চৌর্যবৃত্ত মিথ্যা কথা বলা ইত্যাদি। এবং এটা স্টার্ট হয় কিন্তু ফ্রম দ্য উম্ব, যখন একটি শিশু তার গর্ভে থাকছে। Before the birth of the child and after the birth of the child, still it is 12 years and now it is 14 years. একটা শিশু বলতে আমরা কি বুঝি? শিশু বলতে আমরা বুঝি একদম বিফোর দ্য বার্থ অফ দ্য চাইল্ড এন্ড আফটার দ্য বার্থ অফ দ্য চাইল্ড। শিশুর কি কি বিকাশ? শিশুর সমস্ত যেটা বলছে যে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ। এই বিকাশের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এখন যেটা দেখা যাচ্ছে সেটা বেশি বাচ্চারা। আপনার ঝর্ণাদি, আপনার তিনটে, হ্যাঁ ঝর্ণাদি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি। শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার পাচ্ছি। কোনো কারণে একটু নেটটা সমস্যা করছে, একটু আমরা পরের হ্যাঁ। দিকের কথাগুলো কম এলো। একটু ঘরের জানালাগুলো যদি একটু খুলে দিতে বলেন, তাহলে আমার মনে হয় নেটটা একটু ভালো আসবে। আর আচ্ছা। তো
যাই হোক, আমি একটু এবার যাই বিশাখাদির কাছে। মৃণালদা একটা কথা বললো যে পিতা মাতার একটা যে অভিভাবকত্ব, এবং আমরা বাবা মারা সকলে মনে করি যে আমরা যেটা করি যেন ঠিকই করছি। তো আমি বিশাখাদিকে প্রশ্নটা করতে চাইছি, কারণ এই যে বিশাখাদি কর্মসূত্রে নর্থ বেঙ্গল থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে এখন বর্তমানে বোলপুরে, অর্থাৎ একদম মানে মহানগর থেকে শুরু করে শহর থেকে গ্রাম, সব জায়গাটাই আপনি খুব কাছে থেকে দেখেছেন আপনার কাজের সূত্রে। তো এই অভিভাবকত্ব যে বিষয়টা, এটা কি কোনো পার্থক্য আপনি আরবান এরিয়া, রুরাল এরিয়া এইভাবে করতে পেরেছেন? বা পিতা মাতার ভূমিকার ক্ষেত্রে বা তাদের অ্যাপ্রোচের ক্ষেত্রে কি মনে হয় যে কোনো পার্থক্য আছে, এবং সেটা শিশুর একটা বিরাট পার্থক্য করে দিচ্ছে? দেখুন, আমি তো বিভিন্ন জায়গায় কাজ করেছি, শুধু শহরে না, শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলেও অনেক স্কুলে কাজ করেছি। আহ, সেখানে আমি যেটা দেখেছি যে আহ, শহরাঞ্চলের যে অভিভাবকরা, তারা যেহেতু বলতে পারি উচ্চশিক্ষিতই, তাদের কিন্তু কোনো কথা যদি বলা হয় তাদের আহ, সন্তান সম্পর্কে, মানে এরকম হয়েছে যে আমি যেভাবে স্কুল পরিচালনা করি, তাতে করে আমার মনে হয় যে শুধুমাত্র আহ, শিক্ষক শিক্ষিকা আর বাচ্চাদের নিয়ে তো স্কুল নয়, স্কুলের সংসারের মধ্যে অভিভাবকরাও রয়েছেন, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য স্কুল। তো তাদের সঙ্গে যখন কোনো বাচ্চা বা একটা সামগ্রিক বিষয়ে একটা সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য যখন অভিভাবকদের ডাকা হয়েছে, তখন দেখেছি যে তারা এসেছেন, তারা শুনেছেন, সামগ্রিক আলোচনাটা শুনেছেন, কিন্তু যখন আহ তাদের সন্তানদের সম্পর্কে বলা হয়েছে যে এইটা করছে, তখন তারা শুনেছেন, কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে একটু বোধহয় দ্বিধাগ্রস্ত হন। অন্যদিকে আমি দেখেছি যে একটু প্রত্যন্ত অঞ্চলে যারা নিজেদের শিক্ষিত, তারাও শিক্ষিত, কিন্তু তারা মনে করেন যে তারা হয়তো খানিকটা পিছিয়ে আছেন। পিছিয়ে থাকা মানে যেহেতু তারা একটু শহরের বাইরে, তারা অনেক বেশি বিনীত হন তারা, এবং তারা এটা মেনে নেন যে, এবং তারা বলে দেন যে আহ, আপনার কাছে নিয়ে এসছি, আপনি যা করবেন। এই সহযোগিতাটা আমি বোধহয় সেই জায়গাটাতে একটু বেশি পাই। শহরে পাই না সেটা বলবো না, কিন্তু তাদের মানতে একটু অসুবিধা হয়। তাদের মনে হয় প্রত্যেকটি বাচ্চাই বোধহয় মানে তাদের যে সমস্ত অপূর্ণ বাসনা, সমস্ত কাজ চরিতার্থ করবার জন্য এই সন্তানটির জন্ম হয়েছে। এই সন্তানটি যে একটা মানে তার মায়ের শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর সে যে একটা অন্য প্রাণ, একটা স্বতন্ত্র সত্তা, সেইটাকে বোধহয় মেনে নিতে খানিকটা অসুবিধা হয়। তো আবার অনেকের সহযোগিতাও পেয়েছি। তো বিষয়টা মানে পেরেন্টিং বলতে আমার মনে হয় এই আমাদের পুরো মানে পুরো দেশটার কথা যদি বলি, সেক্ষেত্রে তো মানে দেখুন দেখুন ডিগ্রি হতে পারে অনেক, মানে এখন তো শিক্ষার বিস্তার হয়েছে, আজকে 70 বছরের উপর স্বাধীনতা হয়ে গেছে, কিন্তু আহ, দৃষ্টিভঙ্গি যে ছেলে মেয়েদের কিভাবে মানুষ করব, তাদের আমি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করব। দেখুন, কোনো বাবা মাকে আমি বলতে শুনিনি যে আমার ছেলেটি কৃষক হবে, কৃষি বিষয়ে সে অনেক গবেষণা করবে, এরকম বলতে শুনিনি একজন বা দুজন অভিভাবক ছাড়া। সবারই একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, এবং জীবনে মানে উদ্দেশ্য হচ্ছে অনেক টাকা রোজগার করা এবং বড় একটা পদ অধিকার করে থাকা। এটাই আমি দেখেছি সামগ্রিকভাবে। তো সেই জন্য মানে পজিটিভ পেরেন্টিং বা ইতিবাচক অভিভাবকত্ব বিষয়টা আলোচনা করার আগে, মানে বাচ্চাদের কিভাবে শিক্ষা দেবো, তার থেকে মনে হয় আমাদের মানে অভিভাবকদের শিক্ষা সম্পর্কে একটু সচেতন করাটা জরুরি, এবং সেটা সম্ভব নয়। কারণ আজকে দেখুন, যারা অফিসে কাজ করেন বা ব্যবসা করেন, তারা নয় সময় করে আসেন, অনেকেই আছেন যারা মাঠে ক্ষেতের কাজ করতে যান, আমি ডাকলেই তারা আসতে পারেন না। তো সেই বিষয়টাকে না আমাদের মনে হয় ছেড়ে দিয়ে কাজ করতে হবে। মানে আমরা একটি শিশুকে যতবার পাচ্ছি, আমরা যদি সেই জায়গাটা থেকে কাজ করি, মানে পেরেন্টিং ধরুন, এমন এমন অনেক জায়গা আছে, এমন অনেক বাড়ি আছে যেখানে যে ভাষায় কথা বলা হয়, যেভাবে তারা রাত কাটায়, দিনের বেলা তাদের তো থাকার জায়গা থাকে না। মানে একটা ঘরে ধরুন 18 জন বাচ্চা, 18 জন মেম্বার,
সদস্য, এবং খাটটা ধরুন একটা ঘরের মধ্যে 3 স্তরে খাট পাতা আছে, মানে একতলা দোতলা তিনতলা 3টে ফ্যামিলি থাকে সেখানে। তো রাত্রিবেলাটা সেখানে থাকে, দিনের বেলা সবার জায়গা হয় না ঘরে থাকার। এই সমস্ত সমস্যাও তো আছে। তাহলে আমি সেই ক্ষেত্রে এরকম একটা এই সোসাইটিটাকে আমি এক্ষুনি বদলে ফেলতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমার কাছে যতক্ষণ বাচ্চাটি আছে তাকে শুধুমাত্র বই খাতা দিয়ে স্কুলের ঘরের মধ্যে ক্লাসের মধ্যে আটকে রেখে কেবলমাত্র এটা করতে হবে ওটা করতে হবে, এই এই করে বোধহয় খুব বেশি তার ভেতর ঢোকা যায় না। আমাকে তো বাচ্চাটার ভেতরে ঢুকতে হবে, তার তো অনেক সমস্যা নিয়ে সে আমার কাছে আসছে। তা আমাকে সে কতখানি গ্রহণ করবে সেটা আমি তো বুঝবো আমি তার ভেতরে ঢুকে। তো প্রত্যেকটি বাচ্চাকে আমার মনে হয় মানে এক্ষেত্রে শিক্ষকতাটা সবচেয়ে কঠিন কাজ। কারণ তাকে শুধুমাত্র আহ পড়িয়ে চলে আসলে হয় না, তাকে মানে কন্টিনিউয়াস কাউন্সিলিং করতে হয়। এই যে কোনো একটা অন্যায় করে ফেললো, অন্যায় তো করবেই, এই সোসাইটিতে তো অন্যায় করতে তাকে প্রভোগ করে, তার সে তার বাবা মাকে দেখছে, তার পরিপার্শ্বকে দেখছে, তাহলে কেন সে করবে না? তাহলে আমি তাকে কি কি বোধ দেব যে সে বারবার করে সেই একই আগুনের মধ্যে তাকে ফেলে দেবা, সে বারবার বেঁচে ফিরে আসবে? আমাদের সেই কাজটা সেই করতে হবে, কাউন্সেলিং সেই করতে হবে। সেই না মানে আমি কিছুটা জানি, মানে আপনি একটা শিক্ষাটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছেন, এবং তার মূল্যও আপনাকে দিতে হয়। অনেক ক্ষেত্রে আপনার সঙ্গে মত মানে পার্থক্য হয়, না এবং আপনি দেখুন কখনো মানে আপোষ করেননি, আমি জানি। না চাকরি না এই শিক্ষকতাকে বলছি আমি বলে না, অনেকেই আছেন যারা এটা করেন, শিক্ষকতাকে চাকরি হিসেবে দেখলে হবে না। বাবা মা কি হুম চাকরি করেন? হুম, বাবা মা কি চাকরি করেন? করেন না তো। তা সেই ছোট সেই সেই কোল থেকে তো তারা আমাদের ভরসা করে দিয়ে যাচ্ছেন। হুম, তাহলে আমরা কিভাবে চাকরিটা সেরে চলে আসতে পারি? পারি না। এটা একটা কন্টিনিউয়াস, যতদিন বাঁচা যায় একজন শিক্ষক বোধহয় ততদিনই শেখান। এবং শিক্ষক তিনিই যিনি শেখান, শুধু স্কুলে চাকরি করছেন বলে নয় যে গানের স্কুলে যাচ্ছেন, তিনি কি গানটি শিখিয়েই ছেড়ে দেবেন? না, তার মধ্যে যে নান্দনিক বোধ এটা তৈরি করে দিতে হবে। এই যে সেই অলকানন্দা সেই আহ, রায় যিনি এই যে জেলের বন্দীদের নিয়ে কাজ করেছেন, এই যে রবীন্দ্রসঙ্গীত, এই যে রবীন্দ্র নৃত্যনাট্য করিয়েছেন, কেন? তার সুরের মধ্যে এমন একটা কিছু আছে যা সেই সমস্ত মানুষগুলোকে কোথাও একটা ভালোবাসার প্রলেপ দেয়, সে অন্যভাবে ভাবতে শেখে। এই যে আমাদের মানে এই যে একা বাঁচতে থাকে, মানে অনেক অনেক অভিভাবককে আমি বলতে শুনেছি, ছোট্ট বাচ্চা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন আর বলছেন যে এই টিফিনটা দিয়েছি ঠিক সময় খাবি, আর অন্যদের কিন্তু দিবি না, নিজেরটা নিজে খাবি, পুরো জলটা খাবি, এসব বলেন। তো অথচ আমরা স্কুলে চাই বাচ্চারা সবাই ভাগ করে খাক, সেই সেই বিষয়টা তো আমরা চাই। তা স্কুলটাই তো একটা মিনিয়েচার সোসাইটি, সেখান থেকে যদি আমরা আমাদের পেরেন্টরা বলে আসেন যে না ভাগ করে খাবি না, তাহলে আমাকে পরবর্তী কাজটা কি করতে হয়? তাকে তো আমি ডাইরেক্টলি বলতে পারি না যে তোমার মা ভুল বলেছেন, সেটা সে নেবে না, অথবা বাড়ি গিয়ে সে সেই তুমুল অশান্তি করবে। তো আমাদের এইভাবে সেই মানে প্রত্যেকটি মানে সমস্যার সম্পর্কে সচেতন থাকতে হয়। এবং বাচ্চাকে কখনোই কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যাবে না, শাস্তি কিন্তু খুব ব্যাকডেটেড একটা প্রথা। শাস্তি দেওয়া যাবে না, তাকে কাউন্সিলিং করতে হবে। সেটা একটা কোনো অসুবিধা থেকে একটা ভুল কাজ করে ফেলছে, অতএব যত বেশি এই কমপ্লেন্স গুলো মানে অভিভাবকদের কাছে কম যাবে, যত আমরা নিজেরা সামলে নিতে পারবো, তার মানে কি আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক অনেক মানে গভীর হয়ে যাচ্ছে। আমরাই যদি সমস্যাটা সমাধান করে নিতে পারি, আর যেখানে আমাদের মনে হবে যে অভিভাবকদের আহ সাহায্যের দরকার আছে, তখন আমরা তাকে ডেকে পাঠাবো। কিন্তু কমপ্লেন করব বলে আমি প্রথমেই যখন কোনো কোনো স্কুলে যাই, ডাকলেই ভীষণ ভয় পেয়ে যান, আমার ছেলে কি করেছে, অথবা একটা রণমূর্তি নিয়ে হতেই পারে না এরকম একটা করে ঢোকেন। কিন্তু যখন তারা আমার সঙ্গে কথা বলেন, তারপর কিন্তু তারা বারবার আসতে চান আমার কাছে। কারণ আমাকে যখন বুঝে যান আমি কি কাজ করতে চাইছি, তখন আবার কিছুদিন না ডাকলে তারা বলেন কই দিদি ডাকলেন না তো ম্যাডাম, তার মানে কি সব ঠিক আছে? সেই 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 এরকমও দেখেছি। সেই আসলে সেই সম্পর্কের জায়গাটা খুব তখন মূল সম্পর্কটা হয়ে ওঠে। ভীষণ হার্ড সেই দিক। সে অভিভাবক, ছেলে মেয়েরা, টিচার্সরা সবাই মিলে খুব একটা খুব খুব গভীর একটা বন্ধন, সেটা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু শিক্ষা সম্পূর্ণ হয় না। ঠিক ঠিক ঠিক
তো এই জায়গায় আমি রুমাদিকে বলবো, রুমাদিও একজন শিক্ষয়িত্রী এবং গৃহ শিক্ষকতা উনি করেন। তো আপনার অভিজ্ঞতাও কি একই রকম, মানে যে অভিভাবকরা থাকে, যেসব শিশুরা কিশোররা আপনার কাছে পড়তে আসছেন বিভিন্ন রকম, তো বিশাখাদি যা বললেন, আপনিও একজন শিক্ষয়িত্রী, গৃহ শিক্ষকতা করেন, আপনার অভিজ্ঞতাও কি একই, বা আপনার এই বিষয়ে কি? হ্যাঁ, অনেকটাই এক। তবে আমি একটা ব্যাপারে তো বিশাখাদি খুবই ভালো কথা বললেন, যে সম্পর্কের ব্যাপারটা, যে ভালোবাসা মানুষকে, সত্যি স্বামীজি যে বলেছেন ভালোবাসায় সব হয়, কথাটা খুব সত্যি। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলবো। আজকে থেকে বছর 5 আগে আমার এক ছাত্র, তখন ক্লাস 11-এ পড়ে, সে 12-এ উঠেছে আর কি। তো সেই ছেলেটি এখন, আমি যেখানে বসে পড়াই সেখানে প্রত্যেকেই তখন আহ মাইনেটা দিয়ে দিয়ে দিত আমার চেয়ারের নিচে। তো সেই ছেলেটি এখন কোনোভাবে 2-4টে মাইনের খাম ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। সেটা আমি দেখিনি, আমি তো পড়াচ্ছি, আমার অপোজিটে একজন মেয়ে বসেছে, সে সেটা দেখতে পাই। এবং দেখতে পেয়ে আমি একবার ঘরে এসেছি, ও টয়লেট আসবে বলে এসেই কাঁপতে কাঁপতে আমাকে বলছে যে ও আপনার ওখান থেকে খাম তুলে নিয়েছে, আপনি আমার নাম বলবেন না, আমাকে তাহলে খুব মুশকিলে ফেলে দেবে। আমি বললাম তুমি ভেতরে যাও, তুমি এত অশান্ত হও না, তুমি ভেতরে যাও, আমি আসছি। তারপরে আমি আবার পড়াতে লাগলাম, ওরা সবাই চলে গেল। যখন ও চলে যাচ্ছে আমি ওকে বলছি যে তুমি একটু দাঁড়াও। দিয়ে ও দাঁড়ালো। তখন আমি বললাম যে তুমি বাবা বলছিলেন যে তুমি নাকি এখন পড়াশোনা সেভাবে করছো না, কথাটা কি সত্যি? বলছে না দিদি, আমি তো পড়াশোনা করি। আমি বললাম আচ্ছা আচ্ছা, তুমি কি আজকে একটা সত্যি কথা আমাকে বলবে? কেউ নেই, দেখো তুমি আর আমি আছি। তো বললো হ্যাঁ দিদি বলুন। আমি বললাম তুমি কি আহ এখান থেকে কোনো টাকা পয়সা নিয়েছো? তুমি আমাকে বলতে পারো, কোনো ব্যাপার নয়, এটা খুবই তুচ্ছ ব্যাপার। না দিদি, আপনি আমার ব্যাগ সার্চ করুন। আমি তখন ওর হাত দুটো চেপে ধরে বললাম যে বাবা তুমি আমার একদম ছেলের মতো, আমি তোমার ব্যাগ সার্চ করতে পারি? কেন ব্যাগ সার্চ করবো? তুমি বলেছো তুমি নাওনি, আমার কাছে এর থেকে বড় আর কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি এসো। আমি জানি তুমি ছোটবেলায় খুব ভালো স্কুলে পড়েছো, তুমি আমাদের বহরমপুরের কান্তনগর সারদা মিশনে পড়েছো, এবং তোমার মা বাবা দুজনেই ঠাকুরমা স্বামীজির ভাবধারায় ভাবিত, তুমি খারাপ কাজ করতেই পারো না, তুমি যে এবার এসো। ও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু বসেই আছি চেয়ারে। বেরিয়ে যাওয়ার পরে ও হঠাৎ আবার দরজাটা খুলে এসে বলছে দিদি আপনি আমাকে বিশ্বাস করেন? আমি বললাম কেন বাবা, আমি তোমাকে বিশ্বাস করবো না কেন? খুব বিশ্বাস করি। তখন ও আমার কাছে ফিরে এলো। ফিরে এসে ও ব্যাগ থেকে ওই খামগুলো আমাকে দিল। দিয়ে ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কি হলো? বলছি দিদি আমি এই খামগুলো নিয়েছিলাম। আমি বললাম ঠিক আছে, তোমার যদি দরকার হয় তুমি নাও, কিন্তু তুমি এগুলো নিয়ে কি করতে বলো? তখন বলছে আমার দরকার আছে। আমি বললাম কি দরকার আছে? বললো দিদি আমি খারাপ হয়ে গেছি। আমি বললাম ধুর পাগল ছেলে, তুমি কখনো খারাপ হতেই পারো না। তুমি জানো না তুমি কত ছোটবেলা থেকে স্বামীজির কথা শুনেছো? কই আমরা তো তোমাকে কখনো বলিনি ভালো রেজাল্ট করতে হবে, আমরা কিন্তু বলেছি মানুষ চাই মানুষ, তাই না? তুমি তো এগুলো কতবার বাণী লিখেছো। তখনও আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। দিয়ে বললো দিদি আমি না খুব খারাপ হয়ে গেছি। বললাম কিচ্ছু খারাপ হয়নি, চলো আমি তোমাকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। বললো না দিদি আমি বাড়ি যেতে পারবো। ও আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমি ওর বাবাকে ফোন করলাম যে আপনি ওকে কিছু বলবেন না, আর ওকে একেবারেই আপনারা অত্যন্ত বেশি শাসন করবেন না, শুধু ওকে একটু লক্ষ্য রাখুন। ও চলে গেল। ও যাওয়ার পর সেই দিন রাত্রেই ও ঘুমের ওষুধ খেয়েছিল অনেকগুলো। আমি শুনলাম ও হসপিটালে ভর্তি। আমি গেলাম। তারপরে যখন ও বাড়ি এলো, ওর সে বছরটা ও আর এইচএস দিতে পারেনি, তখন আমি ওর বাড়িতে গিয়েছিলাম। তখন ও বললো দিদি আমি বলেছিলাম না আমি খারাপ হয়ে গেছি। আমি বললাম আমি তো এখনো তোমাকে ভালোই দেখছি, তুমি একদম ঠিক আছো। আমি ওর সাথে কয়েকদিন কথা বললাম।
ওর মাও ভীষণ ভালো, মা খুব কান্নাকাটি করতে লাগলো। আমি বললাম এবছরটা ও থাক, ওকে এবছর পরীক্ষা দিতে হবে না, কারণ ওর খুব বড় বড় বন্ধু সঙ্গ হয়ে গেছে, যেটা ও এবছর পরীক্ষাটা না দিলে ওর এই সঙ্গটা কেটে যাবে। ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, একটা বছরের জন্য কিছু হবে না, ছেলেটা ফিরে আসা আমাদের খুব প্রয়োজন। আজকে ঈশ্বরের ইচ্ছায় ছেলেটি পরের বছর পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করে, এবং আজকে ও ব্যাঙ্গালোরে খুব ভালো একটা জায়গায় চাকরি করছে, এবং এত ভালো যে ও আজকে অন্যান্য যেগুলো ছেলে মানে ড্রাগস নেয় বা কিছু, আজকে ও তাদের সহায়ক হয়েছে। সেই জন্য আমার মনে হয় যে এই আত্মবিশ্বাস যদি আমরা অভিভাবকেরা হারিয়ে ফেলি, যে নিশ্চয়ই ভালো হবে, ভালো হতেই হবে, আমাদের এই ইতিবাচক মানসিকতা আমাদের সন্তান সম ছাত্রছাত্রী হোক বা আমাদের সন্তান, তাদের উপর ভীষণ ভাবে প্রভাব ফেলে। কিন্তু কখনোই ওদেরকে বলা উচিত নয় যে তোর দ্বারা কিছু হবে না, কখনোই এটা বলা উচিত নয়। আমাদের সততা, আমাদের আত্মবিশ্বাস ওদের সবচেয়ে বড় পুষ্টি। এই বিশ্বাসই আমাকে মানে চালনা করে, এবং আমি এতেই বুঝেছি, আমার অনেক সন্তানকে আমি দেখেছি যে তারা কিন্তু সত্যি আজকে জীবনের সঠিক পথটা বেছে নিয়েছে। সেই ধন্যবাদ দিদি। আমি এবার যাবো একটু মৃণালদার কাছে। মৃণালদা, ধরো তোমরা যাদের নিয়ে এতক্ষণ বিশাখাদি বা রুমাদির সঙ্গে কথা বলছিলাম, তো তোমরা যাদের নিয়ে কাজ করো তাদের অনেকে অনাথ, অথবা অনেকে বাবা মা থাকলেও তারা বাবা মারা হয়তো এমন একটা কাজ করে তাদের ছেলেদের পড়াশোনা কি করছে না করছে তারা সেই বিষয়ে বিন্দুমাত্র তাদের উৎসাহ নেই। তো এরকম যারা শিশু বা কিশোর, তাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে তোমার কি বলার আছে, বা তোমরা কি দেখো? না না পার্থ, আমি প্রথমেই বলি একটি যে এই অনাথ শব্দটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। হ্যাঁ, মানে তা অনাথ ঠিক, শব্দটা এখন হ্যাঁ আর হ্যাঁ কেউ সেই বলে সেই। না। ঠিক আছে, হ্যাঁ তা আমি এই ঠিক। কথাটা শুরুতেই বলেছি, আমি এই কথাটা শুরুতেই বলেছি যে অভিভাবক শব্দটা এলেই আমরা বাবা আর মাকে আমাদের মাথায় একটা চলে আসে। বাবা মা ছাড়াও বাইরে প্রচুর মানুষ আছেন যারা একটা শিশু কিশোরকে ঘিরে থাকে, তাদের কথা বুঝতে হবে। সত্যিই তো রাজ্যে দেশে প্রচুর ছেলে মেয়েরা হোমে থাকে, জুভেনাইল হোমে থাকে, অন্যান্য হোমে থাকে। তাদের তো একটা বিষয় রয়েছে। তা আমি যেটা বলতে চাইছি যে বিশাখা ম্যাডাম এবং আমাদের আহ রুমাল, শেষে যিনি রুমাদি। রুনা, হ্যাঁ তাদের কথা দুটো জায়গা খুব পরিষ্কার বেরিয়ে এসছে, আমিও একমত। একটা হচ্ছে ভ্যালু। বিশাখা ম্যাডাম বললেন না যে মানে অভিভাবকরা ঠিক করতে পারছেন না যে ভালো মানুষ হবে না ভালো ডাক্তার হবে, এই যে একটা ব্যাপার এসে যাচ্ছে। এবং ভ্যালুজের জায়গায় খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আহ, সেটা আমি একেবারে সহমত। নাম বা মফস্থলে আমি আমারও অভিজ্ঞতা যে অভিভাবকরা তাদের, যারা টিচার, তাদের প্রতি 100% বিশ্বাস। মাস্টারমশাই তোর সম্পর্কে এই কথা বলেছে মানে এটা ঠিক, সে একদম ভেতরে ভেতরে গেছে, মাস্টারমশাই ভুল বলতে পারে না। কিন্তু শহরে এইখানটাতে খুব শহরাঞ্চলে বেশিরভাগ অভিভাবকের কিন্তু এই সমস্যাটা আছে, এবং এই সমস্যাটাই কিন্তু কাল হয় আগামী দিনে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সম্পর্কের কথা বলেছে, একদমই ঠিক। ইতিবাচক অভিভাবকত্ব এটা অ্যাপ্লাই করতে গেলে সেই শিশু কিশোরের সঙ্গে একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক রাখতে হবে। এবং আমার খুব মনে পড়ছে মালদার আমার এক বন্ধু, একাধারে সাংবাদিক, তিনি মেটেলি স্কুলের কোনো কারণে ইন্টারনেট সমস্যা করছে। মৃণালদা আবার ঢুকুক, মৃণালদাকে আমি আবার নিশ্চয়ই একই প্রশ্ন রাখবো। ততক্ষণ ঝর্ণাদিকে বলি। ঝর্ণাদি, আপনি একটা অন্য সেক্টর নিয়ে কাজ করছেন, তাই তো? সাংস্কৃতিক দিক নিয়ে কাজ করছেন। আমাদের আগের আহ, আহ, পার্থ শোনা যাচ্ছে? পার্থ শোনা হ্যাঁ যাচ্ছে? মৃণালদা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ছেলেটিকে আমি একজন সাইকোলজিস্টের কাছে পাঠানোর পরামর্শ দিলাম। আমি দেখলাম মালদা শহরে বাড়িতে, আমি তাকে দেখলাম, আমি বললাম আমার মনে হয় তোমার একজন সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার। সাইকোলজিস্ট তাকে পরামর্শ দিলেন,
বাবা মা দুজনকেই পরামর্শ দিলেন, দিয়ে আবার 1 মাস পরে আসতে বললেন এবং বারবার ফোনে খোঁজ নিচ্ছিলেন সাইকোলজি, যে কি হচ্ছে, কোনো আপনাকে যেগুলো বলেছি করেছেন কিনা। তো সাইকোলজিস্ট আমার বন্ধু বলে 2 মাস পরে সে আমাকে বলেছে যে মেয়াল্লা, একটা সমস্যা হচ্ছে জানেন তো। অ্যাকচুয়ালি আমি ওনাকে 2 মাস আগে বলেছিলাম সময় দিতে, যে আপনি ছেলে মেয়েদের সময় দিন। উনি সময় দিচ্ছেন, কিন্তু সেটা সেই সময় মানে কোয়ালিটি টাইম যেটাকে বলে, সেই কোয়ালিটি টাইম দিচ্ছে না। ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে, কিন্তু মোবাইলে সব সময় সে অভিভাবক অন্যদের সাথে কথা বলছে, সেই ছেলেটির সাথে সে কথা বলছে না। তা এবারে আমি তাকে বলেছি যে আপনাকে কিন্তু কোয়ালিটি টাইম দিতে হবে। আপনার ছেলে আমাকে বলেছে, মানে সাইকোলজিস্ট গার্জিয়ানদের বলেছে যে বাবা আমাকে বেড়াতে নিয়ে যায়, কিন্তু সব সময় বাবা ফোনে কথা বলে। তো আমি বন্ধু বলে আমি তাকে বললাম এটা চেঞ্জ করো, কিন্তু সেই গার্জিয়ান খুব ভালো রিয়েলাইজ করেন, তিনি কিন্তু সেটা চেঞ্জ করে পরে আবার 2 মাস পরে কোয়ালিটি টাইম দেওয়া শুরু করলেন, এবং 4-5 মাস পরে সেই ছেলেটির যে সমস্ত ছোটখাটো একটা সমস্যা ছিল সেগুলো কিন্তু মিটে গেছে, সে খুব ভালো আছে। এবারে মূল বক্তব্য হচ্ছে যে অভিভাবক যারা রয়েছেন তাদের কিন্তু তাদের ছেলে মেয়েদের কোয়ালিটি টাইম দিতে হবে, এবং ছেলেটি কি বলছে সেটা আমাদের বুঝতে হবে, যে ছেলেটির এবং মেয়েটিরও একটা রেসপেক্ট আছে। সে কি কথা সে কম জানে না, কিন্তু আমরা আমাদের এইটুকু ধৈর্য নেই অভিভাবকদের, যে ছেলেটি কি বলছে একটু মন দিয়ে শুনি, মেয়েটি কি বলছে একটু মন দিয়ে শুনি। এই ধৈর্যটুকু আমাদের অভিভাবকদের থাকে না। এবং পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে যে প্র্যাকটিস গুলো অভিভাবকদের করা দরকার, সেক্ষেত্রে প্রথম প্র্যাকটিস হচ্ছে যে ছেলেটি বা মেয়েটির সাথে একটা নিবিড় সম্পর্ক করে নেওয়া দরকার। ছেলেটি এবং মেয়েটি যেন মনে করে যে হ্যাঁ, আমি মাকে এই কথাটা বলতে পারি, বাবাকে এই কথাটা বলতে পারি, আন্টিকে এই কথাটা বলতে পারি, হোমের সুপারকে আমি এই ব্যক্তিগত কথাটা বলতে পারি। এই রিলেশনটা যখন স্ট্রেনদেন হবে, তখন কিন্তু সেই তার পজিটিভ প্যারেন্টিং এ খুব সুবিধা হবে। এবং সেক্ষেত্রে সবসময় আমরা বলি শিশুরা সিদ্ধান্ত নেবে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। যে আমি ব্যক্তিগত জীবনে আমি দেখছি আমার সন্তানের সাথে আলোচনা করে আমি বাড়িতে টিভি নিয়েছি। আমি একেবারে সাধারণ পরিবারের লোক, সে মাধ্যমিক পাশ করার পরে তার সাথে আলোচনা করেছি যে টিভিটা এখন নেবো না নেবো না, বলছে হ্যাঁ এখন নেওয়া যেতে পারে, তারপর টিভি নিয়েছে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক ছোটখাটো বিষয়েও কিন্তু অভিভাবকদের উচিত হবে যে ছেলে মেয়ের সিদ্ধান্তকে রেসপেক্ট করা। এবং বাড়িতে বা ছোট, আমি কত উদাহরণ দেবো। আমি কদিন আগে এই লকডাউনের মধ্যে একজন চাকরিজীবী মাকে বলেছিলাম যে যে এই যে একটা লকডাউন, লম্বা লকডাউন গেল, যে ছেলেকে নিয়ে কদিন ছাদে বেড়াতে বেরিয়েছে। উত্তর না, একদিনও সময় হয়নি। আমি বলেছি যে কদিন লুডো খেলেছেন, ছেলে মেয়েদের সঙ্গে আপনি লুডো খেলেছেন কদিন? উত্তর না। তাহলে রিলেশনটা কি করে হবে? এবং আমরা যদি মনে করি যে মানে আমরা কিছু দিয়ে দিলাম বা এমনিতেই কথা বলে না, আমি শেষ করব যে এমনি একটা প্রবাদ আছে যে মার কাজ মাসিকে দিয়ে হয় না, এটা প্রবাদ আছে আমাদের বহুকাল ধরে। অ্যাকচুয়ালি কোয়ালিটি টাইম, যে এই কোয়ালিটি টাইমের কোনো বিকল্প নেই। আপনি যদি ভাবেন যে একটা টেডি দিয়ে দিলাম, আমি একটা ভালো মোবাইল দিয়ে দিলাম, হ্যাঁ, এতে হয় না। সুতরাং পজিটিভ প্যারেন্টিং এ খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে কোয়ালিটি টাইম দিতে হবে, ছেলেটি মেয়েটির কথা শুনতে হবে, ছেলেটি মেয়েটি কি ভাবছে সেটা আমাকে বুঝতে হবে। তাহলেই সেই ছেলেটি বা মেয়েটি আগামী দিনে আমাদের সুস্থ নাগরিক হয়ে যে উঠবে, এবং বাবা মারও গর্ব হবে। সে হয়তো ডাক্তার না হতে পারে, সে হয়তো ইঞ্জিনিয়ার না হতে পারে, কিন্তু সে ভালো মানুষ হবে, সে ভালো মন্দ বুঝতে শিখবে। এটা কিন্তু আমার ধারণা। আহ, আমি এই পর্যন্ত বলি, অন্যরা বলুক, আমি শুনছি। আপনার কথা সূত্র ধরেই একটা কথা আমি পাঠকের কাছে পারমিশন নিয়ে বলছি। সেটা হচ্ছে যে এরকমই একটা গল্প আমি দেখেছিলাম
যে একজন শিক্ষিকা, ছোট্ট 3-4 বছরের বাচ্চারা সেই ক্লাসে রয়েছেন, শিক্ষিকা এসে প্রত্যেককে জিজ্ঞেস করছেন যে তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও বড় হয়ে। একটি বাচ্চাকে জিজ্ঞেস করলো যে তুমি কি হতে চাও বড় হয়ে। বাচ্চাটি একেবারে মানে খুব স্বতঃস্ফূর্ত ভাবে উঠে বললো আমি মোবাইল ফোন হতে চাই। তো শিক্ষক খুব অবাক হয়ে গেলেন, শিক্ষিকা বললেন যে কেন? বললেন যে আমার মা বাবা সব সময় মোবাইল ফোনটাকে মানে ওটা বললো যে সারাদিনে মোবাইল ফোনটা নিয়ে বাবা মা কি করেন, কোথায় রাখেন, কিভাবে যত্ন করেন। যে আমি যখন কাঁদছি তখন বাবা মা মোবাইলটাকে যেভাবে তাড়াতাড়ি করে একটা ফোন এলে ধরে, আমার কাছে তত তাড়াতাড়ি আসে না। আমার খিদে পেলে একটা মেসেজ যত তাড়াতাড়ি আগ্রহ ভরে সেই মেসেজটা পড়ে ফেলেন, আমাকে তত তাড়াতাড়ি খেতে দেন না। তো আমি মানে বড় হয়ে মোবাইল ফোন হতে চাই, যাতে বাবা মার সবচেয়ে কাছে সবচেয়ে আদরের জন হতে পারি। কতখানি দুঃখের এই বিষয়টা। একদমই ঠিকই বলেছেন। এইখানেই তো বক্তব্য যে আমাদের ছেলে মেয়েদের ভীষণ করে খুব মানে সময় দিতে হবে, এবং সেই সময়ের না মানে শুধু কোয়ালিটি টাইম। সময় না, শুধু সময় না, কথা বলতে দিতে হবে। কোয়ালিটি টাইম কে কতজন দিতে পারবেন। তো আমরা আমাদের একটা দিতে পারে। অদ্ভুত আমি দেশ তো। ব্যক্তিগত আমি খুব পরীক্ষা নিরীক্ষা করেছি, তারা চাইলেই দিতে পারে, কিন্তু তিনি বুঝে উঠতে পারেন না, তিনি মনেই করতে পারেন না যে আমি টাইম দিতে বলেছে তাহলে আমি ছেলেকে নিয়ে বেড়াতে গেলাম, কিন্তু আমি যে অনর্গল ফোনে কথা বললাম সেটা যে টাইম দেওয়া হলো না ছেলেকে, এইটা বুঝে উঠতে পারেন হ্যাঁ, না একজন শিক্ষক। এটা তো আমি আমি আমার হ্যাঁ, অভিজ্ঞতার কথা আগে বলেছি। এবং অবশ্যই হ্যাঁ, সেই শিশুটিকে তার সাথে ইন্টারাকশন করতে হবে, সে কি বলছে, সে স্কুলে কি হয়েছে, তার সাথে কথা বলতে হবে। সেই গ্রামে বা শহরে এটা আমি লক্ষ্য করেছি, আপনারা হয়তো একমত হবেন, স্কুল থেকে ফিরে আসার পরে গ্রামেও একই চিত্র, শহরেও একই চিত্র। স্কুলে কি কি হলো, কে কি বললো না বললো, গ্রামেরও শিশু কিশোর একই কেউ একই। জানতে চায় না, শহরের শিশু কিশোরের কাছে শহরেরও যায় না, বরং আলোচনা হয় রাতের দিকে কালকে টিফিনে কি যাবে, টিফিন কি হবে সেটা যাবে। না এটাও দেখেছি, যেমন প্রশ্নপত্র নিয়ে বাচ্চারা বেরোচ্ছে, সঙ্গে সেই সঙ্গে তাকে ধরা হলো, এটার আনসার কি হয়েছে, ওটার আনসার কি হয়েছে, ইস এটা তুই অটোতে পারলি না, ওটা অটোতে ভুল আমি করলি। আমি কলকাতা শহরে দেখেছি যে অটোতে সেভনেইটের আমি অটোতে পেছনে তিনজন, আমি এক পাশে, আর পাশে মা মেয়ে, তারা যাদবপুর যাবে, মানে পারলে তখনই আমার ধারণা চিমটি টিমটি দিয়েছে বা চট্টর একবার, তা আমি এরকম করে গভীরভাবে তাকিয়েছিলাম বলে লজ্জায় দিতে পারিনি, সাথে সাথে প্রশ্ন ধরা শুরু করে দিয়েছে। হুম। আমি আমি তো দেখেছি, এবং আপনারা অনেকে আর পথে ঘাটে দেখা যায় আজকাল, আর একটা দেখা যায়। বিষয়, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে মানে বাচ্চাদের কথা বলতে দিতে হবে, মানে শুধু ইন্টারাকশন না, তাদের মতামতকে মানে মানে গুরুত্ব 2 বছরের বাচ্চাও আমি দেখেছি একটা সম্মান বোধ আছে। তাকেও অবশ্যই যখন অবশ্যই তাকে যখন অবশ্যই। আমার আয়ারা টয়লেটে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও শেখাতে হয় যে ওরা ছোট হলে ওদের সম্মান বোধ আছে, ওদের যে তোমরা হ্যান্ডেল করছো সেটা কিন্তু মানে সেটা মানে ক্লোজ ডোরেই করতে হবে। সেই সম্মানবোধটা যদি না দিই, সেটা তো একটা শেখানোরও বিষয় আছে। তো ছোট থেকে সেই জায়গাটা না দিলে কি করে কথা বলতে। এই যে আমি এই কিছুদিন আগে আমার 1 সপ্তাহ আগে একটা থিয়েটারের দল এসেছিল আমার, তারা স্ট্রিট ড্রামা করে, এবং আহ, আপনারা হয়তো নাম বললে চিনতেও পারবেন, আর্য হাজরা, বিদেশ হাজরা। তিনি কিন্তু এই এই পিছিয়ে পড়া শ্রেণী থেকে আহ, অভিনয় মানে বাচ্চাদের নিয়ে এসে অভিনয় শেখান, এবং তারা প্রসেনিয়ামও করেন, তার সঙ্গে তারা স্ট্রিট থিয়েটারও করেন সামাজিক বিষয় নিয়ে। তো তারা এখানে করতে এসেছিলেন, আমার বাড়িতে একটু রিহার্সাল হলো, আমি সোনাঝুরিতে তাদের নিয়ে গেলাম। তারা আহ এই কন্যা ভ্রূণ হত্যা হবে কি হবে না, বা যে কোনো সমস্যা, মানে ভান্ডি বলে একটা জিনিস হয়, ভান্ডি হচ্ছে ওই নেশার জিনিস শোকা, আর ভান্ডি হচ্ছে ভালুকদের নিয়ে যে খেলা হয় সেটাকেও ভান্ডি বলে। সেই ভান্ডি খেলা নিয়ে ওরা কাজ করছিলেন, করতে করতে তারা চলে এলেন হিন্দু মুসলমান ঐক্যে, যে আমরা এই বিভেদের রাজনীতি থেকে, এই যে ধর্ম নিয়ে বিভেদ, তার থেকে যে রাজনীতি হচ্ছে, আমরা কি তার ভিকটিম হব না, এই প্রশ্নটা তারা যারা দেখছিলেন তখন তাদেরকে ছুঁড়ে দিলেন যে আপনি কি চান, বন্ধন না বিভেদ, বন্ধন না বিভেদ। তখন যারা কুশীলাভ তারা প্রত্যেকের কাছে যেতে শুরু করেছে। আমি দেখলাম 5 জন থেকে 6 জন উত্তর দিলেন বন্ধন, কেউ কিন্তু বিভেদের কথা বললেন না, কিন্তু বাকি সবাই চুপ।
এই চুপটা কেন? আমরা শিখিয়েছি চুপ করে থাকতে। আমরা তো আহ, শিক্ষক সমাজ না, আমরা শিখিয়েছি চুপ করে থাকতে। আমরা একটা লাঠি দিয়ে বলেছি একদম কথা বলবে না, যা বলা হবে শুনবে, আমি যা লিখছি সেটাই স্বতঃসিদ্ধ, সেটাই শিখবে। আমরা কখনো ওদের দিকে তাকিয়ে বলিনি যে আচ্ছা তোমরা বলো তো, আমরা শুনি একটু। এই যে আজকে আজকে দেখুন সমস্ত দেশটা চুপ করে আছে। কে শিখিয়েছে? আমি শিখিয়েছি, আমরা শিখিয়েছি। তো সেই কথা বলতে দিতে সেই হবে বাচ্চাকে, প্রত্যেকটা বিষয়ে কথা বলতে দিতে হবে। না, এবং আপনি একদম ঠিক ঠিক বলেছেন বিশাখা ম্যাডাম। সেটা হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে একটা কথা আছে যে মানে সাইলেন্স কালচার। বলছে আপনি এই সাইলেন্স, নীরবতা যেদিন ভাঙবে তখনই উন্নয়নের একটা দিক আমরা দেখতে পাবো। আপনি একেবারেই ঠিক বলেছেন। এবং যে বিষয়ে আপনি আলোচনাটা শুরু করেছিলেন যে সেখান থেকে স্পেসিফিক দুটো জিনিস বেরিয়ে এলো যে প্রত্যেক শিশুর একটা সম্মান আছে, এটা অভিভাবককে বুঝতে হবে যে তার একটা সম্মান আছে, অভিভাবককে বুঝতে হবে। এবং হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের কথা বলতে দিতে হবে। সে কি বলে আগে শুনি না। আমি আগে বলেছিলাম আলোচনা যে আমাদের এতটুকু ধৈর্য নেই যে আমার ছেলেটি বা আমার মেয়েটি স্কুল থেকে এসে বা কোনো জায়গা থেকে এসে বা কোনো বিষয়ে সে কি বলছে সেটা কখনো জানতেও চাইনি, বলিনি আচ্ছা তুই কি ভাবছিস বল দেখি, এটাও বলিনি কখনো। তো এই জায়গাগুলো আমরা যদি ঠিকঠাক করে নিতে পারি আমরা অভিভাবকেরা, তাহলে মনে হয় একটা আম, কার্যকরী রূপ আচ্ছা, আমরা আমি আমাদের আমি সেই হ্যাঁ, আমি এই বিষয়ে আরো আরো একটু বেশি এক্সট্রিম, সেটা কি আমি এখানে শেয়ার করতে পারি পার্থবাবু? হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন হ্যাঁ, দিদি। হ্যাঁ সেটা হচ্ছে আমি কিন্তু আনকোয়েশ্চেনেবল নই। আমি একটা স্কুল চালাই বলে, আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন বলে আমি কিন্তু আনকোয়েশ্চেনেবল নই। এটা কিন্তু আমি বাচ্চাকে হাতে ধরে শেখাই। এই বিদ্রোহটার দরকার আছে, কারণ আজকে আমি প্রায় 30 বছর এই শিক্ষা জগতের সঙ্গে জড়িয়ে রয়েছি। আর বিগত 10-12 বছর ধরে আমি কিন্তু ভালো শিক্ষক শিক্ষিকা পেতে হিমশিম খেয়ে গেছি। হয়তো তাদের কোয়ালিফিকেশন আছে, কিন্তু তারা যেভাবে বিহেভ করছেন, যে পোশাক পরে স্কুলে আসছেন, যেভাবে চলাফেরা করছেন, আফটার স্কুল যেভাবে ব্যবহার করছেন, বাচ্চারা কিন্তু সমস্তটা দেখে। তো শিক্ষক হিসেবে সেটা আমাদের 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 দায়িত্বটা কিন্তু অনেক, মানে মানে সর্বব্যাপী বলা যায়। মানে সারাক্ষণ কিন্তু আমরা মনিটরড, এতগুলো চোখ আমাদের দেখছে। তো সেই জন্য আমাদের সেই জায়গাটা ব্যবহারটা ঠিক করা উচিত। যেমন ধরুন আমি ফিজিক্স পড়াই, আমি 9-10 এর ফিজিক্স পড়াচ্ছি। এবার আমি কি করলাম, ধরুন আমি ক্লাসে গিয়ে ফিজিক্সটা গড়গড় করে বাংলা গদ্যের মতো পড়ে গেলাম। অবশ্যই কেউ বুঝলেন না, বা শিক্ষার্থীরা বুঝলো না। আবার পড়লাম, বুঝলো না। আবার পড়লাম, তারপরে পরের ক্লাসে ওই শিক্ষার্থীদের দিয়ে রিডিং পড়ালাম। তাতে হয়তো 2-4 জন বুঝলো, ততক্ষণে তারা বাড়ির টিউটরের কাছে হয়তো পড়ে নিয়েছে। তারপরের দিন আমি হোমওয়ার্ক দিলাম কি জানেন, ওই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটা 3 বার লিখে আনতে হবে। এই হচ্ছে আমার ফিজিক্স পড়ানোর পদ্ধতি। আচ্ছা, আমি কেন করছি? আমি কি খুব বোকা? আমি জানি না। আমার আমার ফিজিক্স টিচার কি আমায় ফিজিক্স পড়াননি? তিনি কি এভাবে পড়িয়েছিলেন? না, কিন্তু আমি খুব ভালো স্কুল থেকে পাশ করে, ভালো কলেজ থেকে পাশ করে ফিজিক্সে এমএসসি হয়েছি না, আমি তো দেশের লোক তো। কেন করছি তাহলে? করছি এই কারণে যে আফটার স্কুল যাতে এই বাচ্চাগুলো আমার গ্যারাজে যে বেঞ্চি পাতা আছে তাতে গিয়ে বসে, আবার এক্সট্রা ফি দেয়। এবার সেখানে আমি ভালো করে পড়িয়ে দেবো। এবার যারা যাবে না, ভয় দেখাবো তাদের, কম মার্কস দেবো পেপারে, তাদের সম্পর্কে নানা রকম নালিশ করব, তাদের পিয়ার গ্রুপকে দিয়ে প্রভাবিত করাবো যে এই ওকে বল আমার কাছে আসতে। এই গুন্ডামিটাও কিন্তু শিক্ষা ব্যবস্থায় রয়েছে। আমি কিন্তু সোজাসুজি বাচ্চাদের গিয়ে বলি যে তোমরা যখন চিনি কিনতে যাও দোকানে, তাহলে চিনি তুমি 1 কেজি কিনছো, তোমার 500 দেয়, তুমি যাচাই করো তো। শিক্ষা ব্যবস্থাও আজকে সেই জায়গায় গেছে, তোমায় যাচাই করে নিতে হবে, সবাই শিক্ষক নয়। এই চোখটাও কিন্তু আমি খুলে দিই। সেই সেই না, এসব আসলে এসব তো আছেই, এটা গোটা দেশ জুড়েই আছে। সেটা যে এটা দেশ জুড়ে আছে, মানে শিক্ষা শুধু ব্যবস্থা একদিকে আমাদের ধরুন আমাদের
একদিকে আমাদের ধরুন আপনি বাংলা বাংলা স্কুলগুলোকে তো একদম শেষ করে দেওয়া হয়েছে, ইংরেজি মিডিয়াম স্কুলগুলোকে তুলে দেওয়া হলো, এবং সেখানেও শিক্ষা ব্যবস্থা, এটা মানুষ কোথায় যাবে, কোথায় যাবে, কিসের প্যারেন্টিং এটা? আমরা অভিভাবক, আমরা তার যোগ্য কি? কিছু না, মানুষ কাজ করেন, সেই খুব খুব সামান্য মানুষ কাজ করেন। হ্যাঁ, এটা ঠিকই। এটা ভাববার কোনো কারণ নেই যে সবকিছু রাতারাতি বদলে যাবে, কিন্তু এই অবস্থাতেই তো আমাদের চলতে হবে। এই অবস্থাতেই আমাদের ছেলে একদম। মেয়েগুলো ঘরে বড় হচ্ছে, আমাদের বড় হচ্ছে। আমরা রাতারাতি কালকেই সব একেবারে আদর্শ শিক্ষক পাবো না, আদর্শ স্কুল কিন্তু পাবো না, আমরা আদর্শ আদর্শ, সিলেবাস পাবো না। কিন্তু কিন্তু আমরা আমাদেরকে চাইছি এখনো পর্যন্ত আমাদের শুরু করতে আমাদের হবে। বাচ্চাগুলো আদর্শ হয়ে উঠুক, আদর্শ মানুষ হয়ে উঠুক। কি করে সম্ভব এটা? না না, সেটা কিন্তু সেটা তো ঠিকই, এর মধ্যেও তো হচ্ছে। এর মধ্যে এই ব্যবস্থার মধ্যেও তো আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় দেখছি যে কিছু কিছু ছেলে মেয়ে বেরোচ্ছে যারা একেবারে অন্যরকম। আমরা তো দেখছি এই ব্যবস্থার মধ্যে। সেই সুতরাং আমরা যে তবু অবস্থায় আছি, যেখানটা আছি সেখান থেকেই হ্যাঁ আমাদের বিড়াল দা, শুরু করতে হবে। হ্যাঁ বিড়াল দা, সেটা মানে আমিও বিশাখাদি তোমার আলোচনা এবং আরো সব আলোচনা থেকে একটা জিনিস আমিও লক্ষ্য করি। বিশাখাদি যেটা বললেন, আমার মেয়ে যে স্কুলে পড়তো, তো সেখানে যে প্রাইভেট পড়তো না বলে সেখান থেকে একটা সমস্যা জায়গা আসে আসে না, এটা না। আবার আরেকটা জায়গাও আছে যে আমাদের কিছু কনসেপশন মাথার মধ্যে সবসময় থেকে যায় পেরেন্টিং নিয়ে। অর্থাৎ আমরা বাবা মারা যেটা যেটা পছন্দ করি, যেটা যেটা করি, যেগুলো যে কনসেপশন থেকে যাবে, যে দেওয়ালগুলো সেইগুলো ভেঙে, অর্থাৎ আমি গান বাজনা করি হয়তো, আমি সবসময় একটা কোথায় আমার এক্সপেকটেশন থাকে আমার সন্তানটা গান বাজনা নিয়েই থাকুক, বা আমি ডাক্তার, আমার সন্তান ডাক্তার হোক, আমি অমুক, আমার সন্তান সেটাই হোক। এই জায়গাটা যে ভেঙে বেরিয়ে আসা, এই জায়গাটা ভেঙে বেরিয়ে আসাটাও কিন্তু একটা পেরেন্টিং এর ক্ষেত্রে বড় পরীক্ষা। হ্যাঁ, এবং যদি এটা আমরা ভেঙে বেরিয়ে আসতে পারি, তবেই কিন্তু আমরা পারবো যে অন্যরকম একটা সমাজ বা অন্যরকম একটা মানুষ পেতে, যেটা তোমরা সকলে আমরা আলোচনা করছি। এবং সেই ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমার কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমরা খুব মনোটনির মধ্যে চলেছি। মানে বোধহয় বিশাখাদি প্রথমে বললো, কি তুমি বললে, যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার এটা সেটা হতে চাইছে, কেউ অন্য কিছু হতে চাইছে না। আর একটা হচ্ছে মাধ্যমের ক্ষেত্রে, মানে আমাদের বাবা মারা ধরেই নেন যে অমুক মাধ্যমে দিলেই সে ভালো হবে, আর একটা মাধ্যমে দিলে সে ভালো হবে না। এরকম বিভিন্ন রকম কনসেপশনের মধ্যে দিয়ে আমরা যাই, এবং এই যেতে 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 আমরা কোনো একটা জায়গায় বলে বায়াস্ট হই। আর পড়াশোনাটা এখন এমন একটা কেন্দ্রিকতার মধ্যে চলে এসছে যে বাচ্চাকে সারা দিন স্কুলগুলো যদি আমরা লক্ষ্য করি, স্কুলের সময় এবং তার সঙ্গে প্রাইভেট টিউশন এবং তার সঙ্গে হোমওয়ার্কের সময় যদি ধরি, তো একটা বাচ্চাকে মোটামুটি 18 ঘন্টা তাকে সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমি যেখানে থাকি সেখানে বাচ্চাগুলো 6:30-6টায় স্কুলে বেরোতো, এবং তারা ফিরতে ফিরতে 4:30-5টা। তাহলে একটা বাচ্চা 6:30টায় বেরোচ্ছে, তাহলে তাকে 5টা 5:30 থেকে তৈরি হতে হচ্ছে, 4:30টায় ফিরছে, তার আবার ঠিকঠাক হতে 6টা। তাহলে 5টা টু 6টা যদি ধরি, 13 ঘন্টা সে স্কুলে বাইরে থেকে গেল। সেটা তার পুষ্টিতে আঘাত এলো, তার স্বাভাবিক বৃদ্ধিতে আঘাত এলো, তার অন্যরকম কোনো কার্যকারিতা সে করতে পারছে না। এই জায়গা থেকে আমি ঝর্ণাদিকে প্রশ্ন করব। ঝর্ণাদি যেহেতু একজন বাচিক শিল্পী এবং নাটক এবং আবৃত্তি এগুলো নিয়ে শেখায় বাচ্চাদের, আপনি কি সত্যি অভিভাবকদের কাছ থেকে কোনো সহযোগিতা পান এগুলো শেখানোর ক্ষেত্রে, বা উৎসাহ পান? মানে বৃহত্তর ক্ষেত্রে, মানে 2-1 জন হয়তো করছেন, সকলে বেশিরভাগ অভিভাবক কি উৎসাহ দেয় তার শিশুদের? হ্যাঁ পার্থ, তুমি ঠিকই বলেছো যে অভিভাবকরা খুব কম, খুবই কম। কারণ তাদের কাছে আমি যখন অ্যাপিলটা করি এই সময়টা, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমি কিন্তু খুব পেছনের দিকের বাচ্চাগুলোকে ধরি। যে ফার্স্ট হয় সে তো ফার্স্টই হয়, যে শেষের দিকে থাকে, যে লাস্ট বেঞ্চের বাচ্চাটাকে নিয়ে আমি কাজ করি, এবং আমি এদেরকেই নিয়ে আসতে বলি। আমি যখন অভিভাবকদের কাছে যাই, আমরা আমার বাচ্চা তো কথাই ভালো বলতে পারে না, লাজুক, বিভিন্ন রকমের সমস্যা। আমরা পাঠান না, আপনারা পাঠান, আমি করি। এবং এই সময়টা আমি ওদেরকে, আমি প্রচুর বাচ্চা পাই, এবং শুধু তাদেরকে নিয়ে কাজ করি না, পাশাপাশি আমি তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করি যে দেখুন, আপনারা মারা
যদি একটু একটু করেন, তাহলে এই যে বিভিন্ন মাধ্যম, আসলে নাটক বলুন, কবিতা বলুন, গান বলুন, যা কিছু সাংস্কৃতিক ব্যাপারগুলো রয়েছে, সেই সাংস্কৃতিক ব্যাপারগুলোই তো একটা ছবি, একটা সমাজের ছবি, একটা মানে পুষ্টি যোগায়। এই যে একটা শুকিয়ে গেল গাছটা, 18 ঘন্টা একটা বাচ্চা তার মানে একদম খট 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 করে তার রুটিন অনুযায়ী কাজ করে গেল, তো শুকিয়ে যাচ্ছে। এবার তাকে তো রস সিঞ্চিত করতে হবে, যে রসের দ্বারা কালকে তাজা হয়ে উঠবে, সেই তাজাটা হোক না। ইয়ে আমার কাছে, আমি যে সমস্ত বাচ্চাদের আনি তাদের মধ্যে ক্লাস হিসাবে আমি কিছু করাই না, আমার থিওরিটা আলাদা। আমি যখন ট্রেনিং নিয়েছিলাম, মানে ট্রেনিং করাতাম, তখন আমাকে ফিজিক্যাল এক্সারসাইজে আমি সবসময় যখন দৌড়ে যেতাম, আমি করতাম কি, আমি দৌড়াতাম, আদার্সরা বসে থাকতো এজ এ সার্ভিস, কিন্তু আমি কোনোদিন বসে থাকিনি, আমি ওদের সঙ্গে দৌড়াতাম। এবং কাকে ধরতাম? দ্য লাস্ট বয়, দ্য লাস্ট গার্ল। এবং তাকে, তার সঙ্গে দৌড়ে গিয়ে আমি বলতাম, ইউ হ্যাভ টু ক্রস, ইউ হ্যাভ টু ক্রস, ইউ হ্যাভ টু বিট দ্য আদার্স। চলো এগিয়ে যাই সামনের জন্য, সামনে কি পৌঁছে দিয়ে সামনের কাছে গিয়ে দৌড়তে বলতাম, তোমাকেও কি ক্রস করতে হবে। এবং এই যে বাচ্চাটা যখন কম্পিটিশনে একটা পজিশন পেয়ে যায়, এই লাস্ট, তার মানসিক ক্ষমতা অনেক বেড়ে যায়। আমি এর নীতিতে বিশ্বাসী। আমি ফার্স্ট কে নিয়ে ফার্স্ট চিন্তিত নই, আমি চিন্তিত সেই বাচ্চারা যারা সুযোগ সুবিধা পায় না, যারা একদম মানে সাংস্কৃতিক ব্যাপারটাই বোঝে না, তাদের পুষ্টি দরকার, তাদের সেই পুষ্টি কাজটা আমি করি। আমার না জানো পার্থ, এই যে যারা বললেন, তারা যে সমস্ত কথাগুলো বললেন, আমি বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক ব্যাপারে আমাকে নিয়ে যাওয়া হয়, আমি প্রথম দিনই একটা কথা বলি, বন্ধু হতে হবে, বন্ধু ভালোবাসতে হবে। আমি কিন্তু তাদেরকে নিয়ে কোনো রকম প্রথম দিন থেকে আমি আরম্ভ করি না, আমাকে সময় দিন, আমি 15 দিনের মধ্যে পারবো না, আমাকে সময় দিন, আপনারা চিন্তা করে যদি কাজ করাতে পারেন তো করাবেন, নইলে না। এবং তখন তারা মাস্টার মশাইরা, আমি বিভিন্ন গ্রামে যাই, রুকুনপুর স্কুলের মাস্টার মশাই আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি সেখানে দীর্ঘদিন বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করেছি। একদম না জানা যারা, তাদেরকে দিয়ে যখন আমি স্টেজ পারফরমেন্স করাই, যারা তথাকথিত ভাবে অন্যদের অবজ্ঞা পেয়ে আসছে কুৎসিতের জন্য, তাদেরকে যখন আমি স্টেজে তুলে করাই, তখন টিচারদের মুখেও যেমন হাসি দেখি, যে আপনি কি করে পারলেন, এ তো ক্লাসেই জবাব দিতে পারে না, হা হয়ে ব্যাবলা হয়ে বসে থাকে, আপনি একে দিয়ে নাটক করালেন, আপনি একে দিয়ে নাচ করালেন, আপনি একে দিয়ে বক্তৃতা বলালেন, কবিতা বলেন। আপনি বিশ্বাস করতে পারবেন না পার্থবাবু এবং আদার্স, যে আমার বুকটা তখন মাতৃত্বের অনুভবে এক অস্বাভাবিক আনন্দে ভরে যায়। এবং আজকে আমি যে বিশ্ব শিশু দিবসে প্রাইজ এখানে কাজ করালাম, এবং সেখানে সেই বাচ্চাগুলোই কাজ করলো যাদের বাড়িতে অনেক পুরুষ ধরে এই সাংস্কৃতিক অভিজ্ঞতা কিছু নেই, কিন্তু তারা আনন্দ পাচ্ছে, এবং তাদের মাদেরকে দিয়ে আমি করাচ্ছি। তাদেরকে স্টেজে ওঠাটা বড় কথা না, তুমি কতখানি আনন্দ দিতে পারছো। এবং আমার কাছে ওরা করে, খানিকটা খেলে, আমি ওদের বন্ধু হয়ে যাই, খানিকটা পরে। এবং ছোটকে ছোটর মতো দেখতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে। যে রুমাদি বললেন ভালোবাসায়, ভালোবাসা ছাড়া কিছু নেই, এই ভালোবাসা দিয়ে এই জিনিসটা। নইলে বলুন, আমি একটা ছোট্ট কবিতার একটা অংশ আপনাদেরকে বলছি, যেটা গান হয়েছিল পরবর্তীকালে। সেটা হচ্ছে, এই যে আজকে যে হচ্ছে 1954 সালের যে মানে থেকে এই যে শিশু দিবসটা পালন হচ্ছে, কি পাচ্ছেন রেমিডি, আপনি কি পেয়েছে আজকে? আমি তো এটা সমাজের কাছে তুলে ধরবো, আপনাদের কাছে তুলে ধরবো, কি পাচ্ছে, কি পেয়েছে আজকে শিশু। আর আমরা যখন ছোট ছিলাম, তখনকার যে শিক্ষা ব্যবস্থা, তখনকার যে ভালোবাসা, তখনকার একটা চিন্তা করে দেখবেন তো একটু পেছনে, যে কত পার্থক্য। শিশু মেলা, শিশুদিন, শিশু বছর, কত মধু মাখা দুই ছাপা অক্ষর, আলো ঝলমল সভা, ভাবের জোয়ার, তবু ভবিষ্যতের খাটে ভূতের ব্যাগার। এই যে শিশু মেলা করে কোনো লাভ হচ্ছে? নিশ্চয়ই খুবই অল্প। সবচেয়ে আগে স্কুলগুলোতে, আমি স্কুলগুলোতে যখন টিচারদেরকে বলি, আচ্ছা এই যে নামছি, তারা একটা সিঁড়ি দিয়ে নামছে, ভ্যালু অফ এডুকেশনে ক্লাস করতে গিয়ে দেখেছি ধাক্কা মেরে চলে যাচ্ছে, এবং তাদের মধ্যে কোনো বোধ নেই যে একজন বয়স্ক ভদ্রমহিলা যাচ্ছেন, বা টিচার এবং রাস্তায়ও দেখা যায়, এবং তার কাছে যে দুঃখিত, সরি, মাথা নিচু করবো না, এই যে ইয়েটা, এইটা রয়ে গেছে। আমি কিন্তু তাদেরকে দাঁড় করিয়ে বলি, বাবা অন্যভাবে বলি, বকা নয়, বকলে কিন্তু সেই যে বয়স, সেই বয়সটা বকলে চলবে না, তাতে আরো জেদ হয়ে যায়, কারণ আমি তো সেই বয়সটা ছেড়ে এসেছি।
আমি আমার পেছন দিকে তাকালে সেটা দেখতে পাবো, আমি জানি যে জেদ হয়। অতএব আমি বাবা টিচার তুমি দেখো, শিক্ষক এবং তাকে সেইভাবে বোঝায়। এবং পরের দিন আমি দেখেছি তারা ঠিক আমাকে দেখে লাইন করে দিত। আমি যখন চাকরি করতাম অন্যান্য টিচারদের ক্ষেত্রে তারা এমনি এলোমেলো ভাবে ইনডিসিপ্লিন ভাবে গোটা রাস্তাটা জুড়ে যেত এবং বকা খেত এবং আবার তারপর করতো। বাট আমি আমার ক্ষেত্রে দেখেছি আমি কিন্তু ওদেরকে বকিনি। হ্যাঁ, তাই বলি আমি তাদেরকে কিছু করিনি? হ্যাঁ করেছি। একদিন একজনকে শিক্ষা দিয়েছি, একজনকে শিক্ষা দেওয়ার পর তারা দেখতাম অটোমেটিক্যালি পরবর্তীকালে একটা প্রিয়বতা দরকার। সে শিক্ষা কখনোই সেই মানসিকতা যেন বাচ্চার মনে এনে না দেয় যে সেই বাচ্চাটি দুর্বল এবং সেই বাচ্চাটিকে অন্যের সামনে হেয় করা, সেই বাচ্চাটিকে মানসিকভাবে হেনস্থা করা, এই শিক্ষা শিক্ষা নয়। এবং এটাও ঠিক না আজকে যে স্কুলগুলো পার্থ, আজকে যে স্কুলগুলোতে আমি গিয়েছি, দীর্ঘদিন ভাইল অফ এডুকেশন নিয়ে কাজ করেছি, রুমাও করেছে আমার সঙ্গে, এবং আমি যে যাই এখনো স্টিল নাও আমি স্কুলগুলো যাই, সেই স্কুলগুলোতে আমি বাইরের দিক থেকে সাংস্কৃতিক ব্যাপারটা দেখি এবং ওই ব্যাপার যে কিছু জানে না তাকে দিয়ে আমি কাজ করাবো। তাদেরকে পাঠান মাস্টারমশাই, যে জানে তাকে আমি একদিন দেখবো, কিন্তু আমি জানি না যারা তাদেরকে নিয়ে কাজ করবো, যাতে তারা বাঁচার একটা আনন্দ পাই। আমি কিছু পারি, আমি একজন, এটা ভাবো। এই যে করায় এতে অনেক আনন্দ আছে। আর আমার মনে হয় এই যে এটাও একটা এক রকমের অভিভাবকত্ব। আমি সেইখান থেকে অভিভাবকত্বটা মেনে নেবো যে অভিভাবক আগে ঠিক হবে, এবং সেটা শিক্ষিকাই হোক এবং শিক্ষিকা তো পরে, আগে তো অভিভাবক, সে তো তার সন্তানটিকে মানুষ করছে। আজকে আমার সঙ্গে যারা ডেলি প্যাসেঞ্জারি করতো তাদের মধ্যে আমি তিনটে চারটে কেন আরো দেখেছি অনেকের বাচ্চা মেন্টাল, তারা অ্যাব্রডে গেছে, চাকরি করেছে, ফিরে এসেছে, তারা মেন্টাল অ্যাসাইলামে রয়েছে এবং মেন্টাল অ্যাসাইলামে সে বলে যাচ্ছে, বিড়বিড় করে যাচ্ছে। কে দায়ী? কারণ এক্সপেকটেশন, অভিভাবকের এক্সপেকটেশন, তোকে 100-100 পেতে হবে, পেলি না কেন? তোর বাবা এই করে, তোর বাবা ওই করে। একবারও কি এটা এটা আসলে আমিও দেখেছি, মানে মৃণাল দাও বলছিল, আমিও দেখেছি, মানে এগুলো আমি যেখানে থাকতাম বহরমপুরে, মেরি ম্যাকুলেট স্কুলের ওখানে। তো গেট থেকে বেরোতে পারতো না, মানে গেট থেকে বেরোনো মাত্র প্রশ্ন নিয়ে মানে মার শুরু হতো, তাও আমরা দেখতাম, মানে মারতে মারতে নিয়ে যাওয়া তখন। তো একদম একদম সে দৃশ্য দেখেছি। হ্যাঁ, তো রুমাদির কাছে আমি আসি যে আপনি তো গৃহ শিক্ষকতা করেন। এখন গার্জেনদের একটা মানে ওই যে বলছিলাম অনেক রকম কনসেপ্ট, একটা কনসেপ্ট আছে যে যে স্কুলের শিক্ষকদের কাছে পড়ালেই আমার ছেলে মেয়ের ভালো নম্বর, আর অন্য কোনো শিক্ষক বা শিক্ষয়িত্রী যতই ভালো হোক তার কাছে পড়ানোর দরকার নেই। তাহলে এখানে এমন একটা মানসিকতা কাজ করে যে আমাকে নম্বরটা পেতে হয়, পড়া ভালো শিখলো কি না শিখলো তাতে কিছু যায় আসে না। অর্থাৎ একজন গৃহ শিক্ষক উনি যদি ভালো পড়ান, কিন্তু যেহেতু স্কুলের শিক্ষক বা শিক্ষয়িত্রী নন, সুতরাং তার কাছে পড়লে তো নম্বর সেই জায়গাটায় হবে না, ভালো শিখলেও সুতরাং ভালো শেখার দরকার নেই, বরঞ্চ স্কুলের শিক্ষকের কাছে দিয়ে পড়ুক না পড়ুক নম্বরটা পাবে। অর্থাৎ আমার নম্বরটা পাওয়া নিয়ে দরকার, যেটা বিশাখা দিও বলেছে, মৃণাল দাও কথায় কথায় বলেছে, আমরা সকলেই এটা আলোচনায় আসছি। তো এই জায়গাটায় আপনার বক্তব্যটা কি? আর গার্জেনদেরকেও কিভাবে তাদের মানে অভিভাবকদের কিভাবে আপনি তাদেরকে সঙ্গে এটা নিয়ে আলোচনা করেন বা তাদের কিভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন? আমি কোনো স্কুলের সঙ্গে জড়িত নই। তো যে গার্জেনরা আমার কাছে আসেন তা তাদের মধ্যে সব রকমই আছেন। তারা প্রত্যেকেই এটা বলেন যে আমি যদি বলি যে না আমার তো এখন হচ্ছে না, ব্যাচে জায়গা হচ্ছে না, তা বললে যে আমার ছেলেটা কিন্তু দারুণ পড়াশোনায়, ও কিন্তু ক্লাসে ফার্স্ট হয়। তো আমি বলি যে তাহলে যে ছেলেটি ক্লাসে ফার্স্ট হয় না, যে লাস্ট হয়, আমি কি করব, তাকে নেব না? আমি কোনো অ্যাডমিশন নিই না, কারণ আমি মনেই করি না যে ছাত্রছাত্রীর কাছে নম্বরটা সব থেকে বেশি। এবং আমি এটা গার্জেনদেরকে বলি, যখন কোনো ছেলে মেয়েকে দেখি কোনোভাবে খারাপ হচ্ছে, তারা এসে বারবার বলেন আমাকে যে দিদি ভীষণ মুখে মুখে তর্ক করছে, ভীষণ ভাবে কথা বলছে, তখন আমি বলি যে আমরা দুই মা মিলে ওর পাশে থাকি, দেখি ও কেন পারবে না, নিশ্চয়ই পারবে। কারণ হচ্ছে মায়ের একটা অসম্ভব শক্তি আছে। এবং আজকের যুগে যেটা বিশাখাদি বললেন, খুব দামি কথা,
আমি এরম ছাত্রী, আমি সেকেন্ড ইয়ারে পড়ে সেই ছাত্রীকে আমি দেখেছি যে আমি পড়াচ্ছি এবং ও কিন্তু সমানে মন মরা হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। পরে আমি ওকে সবাইকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেছি যে তুমি তো এরকম ছিলে না, হঠাৎ এত অন্যমনস্ক কেন? তখন ও কিছু বলতে চাইনি। আমি বলেছি ঠিক আছে, আমি তোমাকে চাপ দেব না, তবে তুমি কোনো কিছু অসুবিধা হলে আমার সাথে শেয়ার করতে পারো। তারপর হয়তো 3-4 দিন বাদে সে আমাকে বলেছে যে দিদি জানেন, মা না আমাকে সময় দেয় না। মা একটা স্কুলের হেডমিস্ট্রেস, মা আসেন, তারপরেই মা বেরিয়ে যান, মায়ের কিছু মিটিং টিটিং থাকে কারোর সঙ্গে বা শপিং থাকে, তারপরে রাত্রিবেলায় মা সমানে শুয়ে মা মোবাইল নিয়েই পড়ে থাকেন। তো এই সমস্যাগুলো কিন্তু আমি ওদের সাথে খুব ভালোভাবে আলোচনা করি, এবং আমি ওদের টিচার্স ডেতে বিশেষ করে আমি ওদের বলেছি যে দেখ বাবা, আমাকে কিন্তু কোনো উপহার দিও না। কারণ হচ্ছে যে আমার উপহার হচ্ছে তোমরা। তোমরা যেদিন একদিন সত্যি মানুষ হবে, তখন সেদিন আমি আমার পুরস্কার পেয়ে যাব। তোমরা কি করবে না, তোমরা টিচার্স ডেতে তোমাদের যা কষ্ট আছে, যা তোমরা কাউকে বলতে পারো না, তোমরা একটা খামে ভরে আমাকে দেবে, কেউ জানবে না। তা আমি সেই জায়গাগুলো থেকে ওদের কষ্টগুলো দেখেছি, এবং সত্যি কথা বলতে তখন নিজেকে একটা অভিভাবক হিসেবেও লজ্জা লেগেছে, নিজেকে মা বলতেও খুব লজ্জা লেগেছে। আমরাও তো সেই জায়গাটাতেই পড়ি। আমরা বোধহয় আমাদের সন্তানের জায়গাটাকে, সেই কষ্টটাকে বোধহয় আমরা ছুঁতে পারিনি। আমাদের যে আমরা এত কাছে থেকেও আমাদের কাছে সব থেকে অচেনা আমাদের সন্তান। আর আমরা এটা বুঝতেই পারি না, যেটা বিশাখাদি বললেন, ছাত্রছাত্রী বা আমাদের সন্তান সন্ততি তারা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে ফলো করে, সম্পূর্ণভাবে। আমি আমি ঝর্ণাদিও ছিলেন, আমরা একটা সারগাছি মিশনে ভ্যালু এডুকেশনের ট্রেনিং এ ছিলাম। তখন এক মহারাজ বলেছিলেন যে স্কুলে একটা বাচ্চা একজনের পেন্সিল বক্স থেকে পেন্সিল তুলে নিয়েছিল। 2-4 দিন করার পর তাকে হেডমিস্ট্রেস ডেকে পাঠিয়ে তার বাবাকে বলে যে দেখুন কিছুই না, বাচ্চা তো তুলে নিচ্ছে, তাহলেও আপনারা একটু বলবেন যে বাবা অন্যের জিনিস নিতে হয় না। তো সেই মুহূর্তে তার বাবা বললেন, তোর পেন্সিল দরকার, তুই আমাকে বলিসনি কেন? তুই ওর কাছ থেকে নিয়েছিস, আমি অফিস থেকে এনে দিতে পারি। মহারাজ বললেন যে উনি যে কি ভুল করে ফেললেন, কি বিরাট একটা সত্য প্রকাশ করে ফেললেন ছেলের কাছে, ছেলেকে কি পথ দেখালেন, উনি কিন্তু একবারও চিন্তা করলেন না। উনি উনার অহংকারে এতটাই বুঁদ হয়ে আছেন যে উনি বুঝতে পারলেন না যে উনি একটা বাচ্চাকে হঠাৎ একটা ভুল পথ দেখিয়ে দিলেন। আমি তো অফিস থেকে বললেই নিয়ে চলে আসতে পারি। এই যে জায়গাগুলো, আমার মনে হয় অভিভাবক অভিভাবিকারা, আমাকে যেমন কিছু অভিভাবক আছেন যারা খুবই আমার সাথে অন্তরঙ্গ এবং তারা সবকিছু শেয়ার করেন, তখন কিন্তু আমি তাদের বলি যে আপনারা যাই করবেন, বা বাড়িতে নিন্দের ব্যাপারটা, বাবা বা মা কাকা পিসি ঠাকুমা সম্বন্ধে যদি খুব জোরে জোরে এই সমস্ত আলোচনা করে, বা ঠাকুমা হয়তো এক গ্লাস জল চাইছেন, তখন সঙ্গে সঙ্গে মা বললেন তুই পড়তে বস, আমি জল দিচ্ছি। এক্ষেত্রে যে মা খুব পড়াশোনা সম্বন্ধে সচেতনতা দেখালেন তা কিন্তু নয়। এই বাচ্চাটি কিন্তু শিখলো না কিভাবে গুরুজনদের আদেশ বা উপদেশকে শ্রদ্ধা করতে হয়। ফলে আমরা অনেক সময় ভাবে আমরা বাচ্চার ভীষণ উপকার করছি, কিন্তু করতে গিয়ে আমরা কিন্তু ভীষণ অপকারও করে ফেলি। সেই ব্যাপারটা আমাদেরকে সচেতন হতে হবে। দিন সময় এখন অনেকটা বদলেছে, এখন কোথাও গিয়ে কিছু বলা মুশকিল। তবে আমরা এটা নিশ্চয় চেষ্টা করব যে আমাদের কাছে যতক্ষণ একটা শিশু থাকবে, ততক্ষণ যেন আমার আচরণটা এমন না হয় যে শিশুটার আমি কোনো ক্ষতি করে ফেললাম। আমি নিজে একটা মোবাইল ফোনে ব্যস্ত থেকে ওকে বলতে পারি না যে তোমরা কিন্তু মোবাইলে হাত দেবে না, এটা কখনোই বলা যায় না। আমি সারাক্ষণ ফেসবুক করছি, আমি তাকে বলতে পারি না যে তোমরা কেন মোবাইল নিয়ে বসে আছো। বহু পুরনো কথা, আপনি আচরি ধর্ম পরেরে শিখাইবে, এটা কিন্তু আমাদেরকে মানতে হবে। প্রত্যেকটা বাচ্চার যে বললেন যে একটা সম্মান, এটা অবশ্যই। আমি যদি বাচ্চাটাকে বলি তোমাকে একটা চকলেট দেব, তাহলে কিন্তু আমাকে এনে দিতে হবে, সে আমি যতটুকুই দিই। ওদেরকেও কথা রাখা ব্যাপারটা, এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমার মনে হয় আমার বাচ্চার অনেক বড় বড় সমস্যা খুব সহজ হয়ে আসবে। বা কোনো একটা অপরাধ করলে আমরা এমন ভাবে বলি তুই এটা করে ফেলেছিস, কি বলছিস, চুপ কর, কেউ যেন না জানে,
খবরদার এই যে ওর মধ্যে এই জিনিসগুলোকে আমরা মানে ইনজেক্ট করি, এটা বোধ হয় ঠিক হয় না। আমরা যদি একটু ওদের সঙ্গে সহজভাবে মিশি, ভুল তো হতেই পারে, তাতে কি হয়েছে, আমার জীবনে কত ভুল হয়েছে, সেইগুলো যদি ওদের সাথে শেয়ার করি, ওরাও ওদের জীবনের বাস্তব সমস্যাগুলোর অনেকটা সমাধান করতে পারবে বলে আমার মনে হয়। হ্যাঁ, আমাদের কাছে সেই যতটুকু ঠিক জায়গা আছে, আমাদের কাছে ঠিক বাচ্চারা এলে আমরা আমাদের মতো করে যেন ওদেরকে নিজে একটু ঠিক হই, ওদের জন্যই যেন আমরা ঠিক হই। আমাদের মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা ওদেরকে সেই যখন শেখাতে যাব, তখন শুধু ওরা শিখবে না, আমরাও নিজেকে তৈরি করব। আমাদের সব তৈরি করা সে হয়নি আসলে এখনো। মানে আসলে আমাদের সেটাই, গার্জেনদেরকে অনেক সচেতন হওয়া দরকার। তো আমরা অনেক এই যে দীর্ঘক্ষণ আলোচনা করছি, আমরা বেশিরভাগ সময়টাই আলোচনা করলাম সমাজের সেই শ্রেণীর বাচ্চাদের নিয়ে বা অভিভাবকদের নিয়ে যারা মোটামুটি সচ্ছল বা অতি সচ্ছল। কারণ একটা সমাজের আরেকটা দিক বাকি থেকে যাচ্ছে, মানে বিশ্ব শিশু দিবস তো শুধু সচ্ছল বা অতি সচ্ছল বাচ্চাদের জন্য নয়। আমার মনে হয় সকলের কথা ভেবেই, ধরুন যাদের সচ্ছল নয়, যারা খুব একটা গরিব একটা পরিবার থেকে উঠে আসছে, আহ অনেক রকম অভাব আছে, তাদের অনেক কিছু না পাওয়া আছে, সেক্ষেত্রে তাদের পেরেন্টিং নিয়ে, শুধু পেরেন্টিং বলতে তাদের বাবা মার কথা বলছি না, সমাজের যে পেরেন্টিং, সামাজিক যে আমাদের সকলের যে পেরেন্টিং, সেটা নিয়ে আমি বিশাখাজি এবং মৃণাল দাকে পরপর যাব, যে আপনাদের কি বক্তব্য। বিশাখাদি আগে। আমি বলবো, না যখন একজন শিক্ষার্থী স্কুলে আসে তখন তার ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে, কিন্তু তাকে কখনোই সেই হিসেবে তো ট্রিট করা হয় না যে সে কোন মানে কোন অর্থনৈতিক স্তর থেকে আসছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা মানে আমাদের কারিকুলামের মধ্যে সীমাবদ্ধ, তো সেটা তাকে যেভাবে যেভাবে শেখানো হয় সেভাবে শিখবে। আহ এখন আমাদের সরকারি প্রচেষ্টায় নানান রকম অনুদান তারা পাচ্ছে, তাতে খানিকটা তাদের বেশ খানিকটা সাহায্য হচ্ছে। আরো সাহায্যের দরকার আছে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার এই যে শিক্ষা ব্যবস্থা, মানে শিক্ষা যখন সংস্কৃতির থেকে উৎপাটিত হয় তখন কিন্তু সেই শিক্ষাটা সম্পূর্ণ ব্যর্থ হয়। তো এইখানেও আমি সরকারি বিভিন্ন স্কুলে মানে যারা একটু পিছিয়ে, মানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আছে, তারাও কিন্তু সরকার থেকে নানান রকম, এবং সেখানকার সরকারি যারা শিক্ষক শিক্ষিকা তারাও অনেক আজকাল ইনিশিয়েটিভ নিচ্ছেন। তারা নানান রকম প্রোগ্রাম করান। আহ, আমার মনে হয় ছোটবেলা থেকে যদি একটি বাচ্চাকে এই এই সমস্ত পথগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, আমাদের মানে আমরা এখনো তো মানুষ হচ্ছি, মানুষ হওয়ার তো শেষ নেই। তো সেই ধরুন 2 বছর 3 বছর যে সময় বাচ্চারা স্কুলে আসে, সেই সময় থেকে তাদের তাদের হাতে যদি রং তুলি তুলি দেওয়া হয়, তাদের যদি সবসময় সুরে রাখা হয়, এটা তো স্কুলেই সম্ভব, কারণ এক একজনের বাড়ি এক এক রকম, সেটা সম্ভব না। আঁকার বিষয়টা তাদের দেওয়া হয়, গান কবিতা, এগুলো হয়তো সবসময় ওই টাকা পয়সার বিষয় থাকে, সেগুলো ফাংশন অর্গানাইজ করতে আমরা ক্লাসে ক্লাসেও যদি সেগুলো করি, কম্পিটিশন করি, আমাদের 10 মার্কস যদি আমরা সেখানে রেখে দিই, যে সেখানে আমরা করব বিষয়টা জাজ করব, যে সবসময় পারফর্ম করতে গেলে স্টেজই নয়, ক্লাসরুমটাও স্টেজ হতে পারে। মানে সংস্কৃত, যে যে মানুষটা সাংস্কৃতিক দিক থেকে আহ এগিয়ে থাকে, সেই মানুষটার মনের জোর কিন্তু আলাদা। সে মানুষটা কিন্তু আরো অনেকের থেকে অনেক পিছিয়েও অনেক এগিয়ে থাকে। এই যে মানসিক জোর, এই যে আমার সংস্কৃতি আমাকে দিয়ে যাচ্ছে, সেইটা বেশি গুরুত্বপূর্ণ। আমি ক্লাসে কি শিখলাম, কতটা পড়লাম না পড়লাম, এক একটা মানুষ, এক একজন বাচ্চা এক একটা পরিবার থেকে আসে, তাদের রিসেপটিবিলিটি নানান রকম স্তরে আছে। কেউ একবারে বুঝে যায়, কেউ 5বারে বোঝে, কারো কোনো টিচার ভালো পড়ান, একটি স্কুলে যে সব সব শিক্ষক শিক্ষিকা একরকম ভালো পড়াবেন তা তো নয়। কিন্তু আমরা যদি এই সুর, এই রং, এই তাল, এই লয়, এই এইগুলো যদি পৌঁছে দিতে পারি বাচ্চাদের কাছে, এর এবং এবং প্রকৃতি পাঠ, যেটা আমার সবচেয়ে বেশি বলার, যে ক্লাসরুমের মধ্যে এই যে শহরের
অনেক এখন দেখছি গ্রামেও হচ্ছে, সমস্ত বড় একটা বিল্ডিং হয়ে গেল, ছোট 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 ঘর হয়ে গেল, সেখানে বাচ্চাটি ঢুকছে মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে 5.5 ঘন্টা এবং সিবিএসসির ক্ষেত্রে 6 ঘন্টা 15 মিনিট তারাও এখানে আবদ্ধ থাকছে। হ্যাঁ, একটু ল্যাবরেটরিতে যাচ্ছে, কাজ করছে, হ্যাঁ, কিন্তু কি শাস্তি! আমি আমি একদিন চেষ্টা করেছিলাম 5.5 ঘন্টা একটা বেঞ্চে ওই জায়গার মধ্যে বাকি 4 জনের সঙ্গে বসে থাকার, আমি পারিনি। এই বাচ্চারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর সেইভাবেই থেকে যাচ্ছে। তো প্রকৃতি পাঠ মানে প্রকৃতির কাছাকাছি নিয়ে তাহলে কি হচ্ছে, এইভাবে বন্ধ হয়ে থাকলে কিন্তু একটা ধ্বংসাত্মক মানসিকতা হয় যে পারবো না, আবার ভেঙে বেরিয়ে যাবো। আমার হয়েছে, আমি পারিনি, সেই আমি বেরিয়ে চলে এসেছি। তো এই সেই সেই প্রকৃতি সেই পাঠ হলে কি হয়, একটু বাইরে যদি ক্লাস করানো যায়, গাছের তলায় শুধু ক্লাস নয়, গাছ চেনানো, গাছের প্রতি মানবিকতা বোধ গাছের সম্পর্কে, শুধু গাছ নয়, প্রত্যেকটা জীবজন্তু সম্পর্কে। এই আমার সঙ্গে একজন ছিলেন, তিনি সাপে অত্যন্ত ভয়, তিনি মনে করেন যে সাপ তাকে কামড়ে দেবে। এই যে ছোটবেলা থেকে যদি তাকে বোঝানো হতো যে সাপ কামড়ায় না, সাপ সাপের মতোই যায়। এই এই যে যেমন ধরুন, আমি একটা স্কুলে একটা সুযোগ পেয়েছিলাম, একটা খুব বড় গাছ ছিল, আমি সেই গাছটাকে জাল দিয়ে ঘিরে দিলাম। তার নিচে ছোট করে একটা মানে সেটার খাঁচা হলো না, সেই গাছটা পুরোটাই একটা জাল দেওয়া হলো, সেখানে ছোট ছোট পাখি, গিনিপিগ, খরগোশ এ সমস্ত রাখা হলো। তারপরে আমি তাদের বললাম যে ওরা না মানে কি খাচ্ছে না খাচ্ছে আমি একদম জানি না, এগুলো তোমরা একটু দেখে শুনে বলো কে কেমন খাচ্ছে, কে কেমন আছে, এরকম আমার একটা রিপোর্ট দাও। ছোট ছোট ক্লাসের বাচ্চারা, তারা কিন্তু আমি একটা পোস্ট বক্স করলাম, তারা সেই রিপোর্ট দিতে শুরু করলো। এবং কোনো একটা সময় হয়তো মানে তাদের খাবার কম পড়েছে বা কোনোটি অসুস্থ হয়ে গেছে, তারপরে সেই খবরগুলো তারা আমাকে দিত, এবং তারপরে একটা শনি রবিবার তারা বায়না করলো যে আমরা এদের একটু বাড়ি নিয়ে যেতে চাই, 2 দিনের জন্য আমাদের দিতে হবে। এই যে মমত্ব বোধ, এই যে আমরা মানুষই সর্বশ্রেষ্ঠ জীব, এটা যে কে বলেছেন আমি জানি না, কিন্তু আসলে পৃথিবীতে তো সবার এই বিষয়টা, এই 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 বিষয়টা, মানে হ্যাঁ, সেই একসঙ্গে থাকার বিষয়টা, যেটা আপনিও জানেন, অচিন্ত্যদা করছেন যে কাজটা, আমাদের কবি অচিন্ত্য সুরালদা, সেটা অভূতপূর্ব কাজ হুম, করছেন। তিনি একটি কেন্দ্রীয় সরকারি সংস্থায় অত্যন্ত উচ্চ পদে এবং ভীষণ ভালো কাজ করে গেছেন, এখনো তার নাম উচ্চারিত হয়, তিনি যে দৃঢ়তার সঙ্গে কাজ করে গেছেন সেখানে। তো তার কিন্তু এই কাজটা করার দরকার ছিল না। তিনি আজকে 8 মাস ধরে গ্রামে ঘুরে ঘুরে বাচ্চাদের মাঠে বসিয়ে পড়াচ্ছেন, আপনারা অনেকেই দেখে থাকবেন সেটা। এই জিনিসটা কিন্তু শিক্ষণীয়। আজকে আলোচনা করলাম, কাজ করলাম না, তাতে কিছু লাভ হবে না। এই কিছু ভেতরে লাভ যদি হবে না, সত্যি। না থাকে, এই ভেতর থেকে যদি আমরা কাজ না করি, যদি আমরা মনে না করি যে এই দেশটা কোথায়, যারা যাচ্ছেন তো নিয়ে যাচ্ছেন, আমরা কি করছি, তাহলে কিন্তু না হলে একদমই তাই, হবে না এটা। এখানে কিন্তু কোনো একদমই শ্রেণী তাই, বিভাগ মানে নেই। এখানে কোনো শ্রেণী বিভাগ না, নেই যে কোনো হায়ার স্ট্যাটাস সোসাইটি থেকে আসছে বা খুব গরিব ঘর থেকে আসছে, সিলেবাস কিন্তু এক। আমরা কিন্তু সেই প্রোটোটাইপ স্টুডেন্টস তৈরি করছি, আমার সিলেবাস অনুযায়ী একটা সেই প্রোটোটাইপ স্টুডেন্ট হচ্ছে। তা কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া একদম উচিত নয়। সেই না, এটাই মানে এটা আমি লক্ষ্য করছি, এবং আরো কয়েকটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করি। মানে শিশুদেরকে বাড়ি থেকে বেরোনোর ক্ষেত্রে বাধা দেওয়া, সময় নষ্ট, বাড়িতে আত্মীয়রা আসবে না। যেমন আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে পিসি টিসির 1 মাস 1.5 মাস থেকে যেত, আমরাও গিয়ে থেকে যেতাম। হ্যাঁ, তাতে যে খুব অমানুষ হয়েছি তা নয়, তাতে যে হ্যাঁ, খুব অমানুষ হয়েছি তাও নয়, কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন মানে পরীক্ষা সারা বছর তো লেগেই আছে, একটা এটা যেন লাগিয়ে রাখা হয়েছে, এবং হ্যাঁ, হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন কেউ যাবে না। মানে আমি এমনও বলতে শুনেছি যে আমাকে আমার এক বয়স্ক ছাত্রী ছিলেন, বললেন খুব দুঃখ করে কাঁদতে কাঁদতে একদিন বললেন, জানেন তো আমরা কোন যুগে পড়েছি, এখন 1.5 মাস আমার মেয়ে নাতনিটার সঙ্গে কথা বলতে পারবো না। আমি, কেন? তা আমার মেয়ে বলে যে এখন 1-1.5 মাস কোনো ফোন করবে না, ওর এখন পরীক্ষা আছে 1 মাস পর, মানে পরীক্ষা আছে, তো এটার জন্য ফোনে ফোন অভিভাবকদের ধরবে না। দোষ দেওয়া যায় না। না, এটার জন্য অভিভাবকদের দোষ দেওয়া যায় না তো, আমাদের সিস্টেমটা তো তাদের চেপে ধরছে। হয়তো সিস্টেমটাই বলছি, হ্যাঁ, এবং আমি যার ফলে আমি কি হচ্ছে, একবার বাচ্চাটা কোনো একটা, আমি একবার একটা বিষয়ে অনেক মার্কস পেয়ে গেলাম, অনেক নম্বর পেয়ে গেলাম, তারপর তো আমার মাথার মধ্যে কাজ করছে যে ওই নম্বরটা না পেলে আমি ওই টিচারের ওই সম্মানটা, ওইভাবে আমাকে তাকাবেন না, আমার কথা জিজ্ঞেস করবেন না। এই চাপটা তো সেই হ্যাঁ, বাচ্চার মধ্যে আসছে, সেই বাচ্চা থেকে তার এটা তো অভিভাবকের বলুন তো, এটা মধ্যেও তো চলে আসছে। সেই। তো মৃণাল দা,
আহ, মানে শিক্ষার সঙ্গে পরিবেশের একটা জড়ানোর কথা এক্ষুনি উঠলো। আমি জানি তুমি পরিবেশ নিয়েও একটা বড় কাজ করে চলেছো। আহ এই বিষয়ে তোমার বক্তব্য বলো। শিক্ষার সঙ্গে পার্থ পরিবেশকে জড়ালে না, পার্থ আমি কি একটু কি সুফল আসতে পারে permission- বা হ্যাঁ পার্থ, আমি একটু কথা বলি, একটু অনুমতি সকলের নিয়ে কথা বলছি। হ্যাঁ আমি অনেক দূরে বলুন থাকি, বলুন। সুতরাং আমি একটু হ্যাঁ, চলে যেতে বাধ্য হচ্ছি। সবার কাছে আমি ক্ষমা তো চেয়ে আপনাকে নিচ্ছি। আপনাকে হ্যাঁ, আবার দূরে যেতে হবে। হ্যাঁ, আমরাও শেষ করবো, আমরা আমরা অনেক প্রায় দূরে শেষের থাকি দিকে। তো। আচ্ছা, শেষের হ্যাঁ দিকে হ্যাঁ, আর কোনোরূপ ঠিক, নেই। হ্যাঁ আপনাকে তো ওখান থেকে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ তা আমি হ্যাঁ, কি যেতে ঠিক পারি না আছে। আমি থাকবো? ঝর্ণাদি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো আমি মৃণালদার কাছে যেটা করছিলাম, মৃণালদা, শিক্ষার সঙ্গে পরিবেশের সংযুক্তিকরণ এটা কতটা তোমার কাছে মনে হয় যে আরো সুফল বয়ে আনবে, বা তুমি না, কি না, চোখে দেখছো এটা তো এটাকে? বলার অপেক্ষা রাখে না। সর্বজন স্বীকৃত। এবং বিশাখাদি যে জায়গা থেকে বললেন, মানে বোলপুর, আমি যতদূর জানি, হ্যাঁ, তো সেখান থেকে মডেল, সেটা তো এগুলো তো বলার অপেক্ষা রাখে না। অ্যাক্টিভিটিস গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি। যে কথাটা বলার সেটা হচ্ছে, পার্থ তুমি একটু আগে বলেছিলে যে একটা সময় তো আমরা শহর বড়দের, মানে যারা অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা তাদের শিশুদের নিয়ে কথা বললাম, মানে একটা শ্রেণী বাদ গিয়েছে, বিষয়টা তা নয়। আমাদের মনে রাখতে হবে যে যারাই অভিভাবক, আমি প্রথমেই বলেছি অভিভাবক কিন্তু যে বাবা মা তা নয়, যারাই আমরা অভিভাবক তাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের কাছে যে ছেলে মেয়েরা আছে, আমরা তাদের জানি কি, আমরা তাদের বুঝি কি। এই হোমওয়ার্কটা অভিভাবকদের নিতে হবে যে আমরা ওদের জানবো, আমরা ওদের বুঝবো, এবং আমরা ওদেরকে, আবার বলছি, সময় দেব না, মানে কোয়ালিটি টাইম আমরা তাদেরকে দেব। এবং তাদের একটি আলোচনায় একটু বিশাখা ম্যাডাম বোধহয় বলেছিলেন যে ওদের যে একটা প্রত্যেকের একটা পার্সোনাল রেসপেক্ট আছে, সেটা কি আমরা অভিভাবকরা বুঝি যে তাদের একটা রেসপেক্ট আছে। এবার অভিভাবকদের মানে পজিটিভ পেরেন্টিং এর ক্ষেত্রে অভিভাবকদের এই কয়েকটা জিনিস, যদি তারা, এটা খুব একটা কঠিন কাজ যে তেমন বলে আমার মনে হয় না। অভিভাবক যদি এটা অনুভব করেন যে আমার ছেলে, আমার সন্তানকে আমাকে কোয়ালিটি টাইম দিতে হবে, তার কথা শুনতে হবে, তাকে রেসপেক্ট করতে হবে, তার সাথে আমার প্রতিদিনের আলোচনা ইত্যাদি করতে হবে, অনেক করে তার বন্ধু বান্ধব কারা, তাদের বন্ধু বান্ধবদের কথাও আমাকে শুনতে হবে। এই রকম করে এই প্রক্রিয়াগুলো যদি আমাদের চালিয়ে যেতে হবে। আর সমাজের আহ, খারাপ দিক, শিক্ষা ব্যবস্থার খারাপ দিক, এগুলো আমরা জানি। এগুলো কোন কালেই বা ছিল না, এগুলো আছে, এগুলো থাকবে। এবারে আমি অভিভাবক হিসেবে কি করবো এই সময়? আমি তো কালকেই সব সব স্কুলের আদর্শ শিক্ষক হয়ে যাব না। তো আমাকে এর মধ্যেই চলতে হবে, আমাদের অভিভাবকদের এর মধ্যেই চলতে হবে। এবং সেই জায়গাটাতে খুব আহ অভিভাবক হিসেবে আমাদের খুব পজিটিভ হতে হবে। পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা এগোই, তাহলে আমরা কিছু দূর যেতে পারবো। এবং আমার মনে হয় যে অভিভাবকদের কাছে এইটা বলার সময় এসছে। এখন তো সবটাই আমরা শিশু কিশোরদের বলি এইটা করবি সেইটা করবি, অভিভাবকদের বললাম কোথায় যে ভাই তোমাকে অ্যাজ এ গার্জিয়ান তোমাকেও পজিটিভ হতে হবে। এটা তো আমরা বলতেই পারলাম না। এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আহ, আবার সেই বীরভূম জেলায় চলে আসছে। তারাও খুব ইনিশিয়েটিভ নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আজ থেকে 2 বছর আগে। সেই সভায় কথা হয়েছে আমরা 4 মাস পর পর বা 6 মাস পর পর করবো। আজ অবধি একটা, তারপরে আর করে উঠতে পারিনি। এবারে অভিভাবকদের মাথায় তো বারবার আমাদের ঢোকাতে হবে যে ভাই আপনাকে কিন্তু খুব পজিটিভ হতে হবে, আপনাকে কিন্তু ছেলে মেয়ের কথা শুনতে হবে। হ্যাঁ, এই পজিটিভ প্যারেন্টিং এর যে জায়গাগুলো, সেগুলো তো অভিভাবককে ধারাবাহিক ভাবে যদি আমরা হ্যামার করতে না পারি, তাহলে কাজটা এগোবে না। তো সুতরাং আমাদের এই জায়গাটাতে কিন্তু আমাদের তো নানা রকম কর্মসূচি, আমি জানি প্রাইজ বহরমপুর যারা আজকের এই আয়োজন, আয়োজক সংস্থা, তারাও কিন্তু একাধিকবার এই সমস্ত করেছে। এবং তারা আহ, সম্ভবত একটি হোম রয়েছে, যেখানে জুভেনাইল মেয়েরা থাকে, সেখানে আমি গিয়েছিলাম তাদের সাথে, সেখানেও কাজ করছে। আসলে এই কাজগুলো
বিশেষ করে শিলায়ন। অভিভাবকদের সঙ্গে পজিটিভ হ্যাঁ, অভিভাবকদের সাথে পজিটিভ প্যারেন্টিং এর একটা ধারাবাহিক ভাবে যদি তাদের মাথার মধ্যে ঢোকানো না যায়, তারা যদি অনুভব তাহলে কিছু এগোবে না। এবং আমি খুব আশাবাদী আজকাল, যদিও সেটা শহরে, বা কিছু কিছু পজিটিভ প্যারেন্টিং এর বই ইত্যাদি হয়েছে। আপনারা জানেন বোধহয়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে সহজ বাংলায় আজ থেকে 5 বছর আগে একটি পজিটিভ প্যারেন্টিং এর উপর বই হয়েছে, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সেই বইগুলো অভিভাবকদের হাতে আছে। গ্রাম বাংলাতে সেই বইগুলো রয়েছে, ইংরেজিতে অনেক বই রয়েছে। শুধু তাই নয়, খুব সচেতন এই অভিভাবক, আমি দু একজনকে জানি, তারা গুগলের সাহায্যে, মানে নেট থেকেও পজিটিভ প্যারেন্টিং নিয়ে কি বলা আছে সেটাও কিন্তু তারা দেখে নিয়েছে। এটা মানে আসার জায়গা। তো সুতরাং এবং সত্যি কথা বলতে কি, তা সেই অভিভাবক আমাকে বলার পরে আমি কোনোদিনও নেটে দেখিনি। আমি অভিভাবক বলার পরে আমি নেটে দেখলাম যে হ্যাঁ, পজিটিভ প্যারেন্টিং নিয়ে খুব সহজ করে অনেক কথা বলা আছে, যে কথাগুলো আমরা এত সময় আলোচনা করলাম। আমার ধারণা যে আমরা আগামী দিনে আমরা যদি এরকম আলোচনা, লকডাউন বা আমাদের এই মানে অতিমারির যে আবহ, সেটা আমি আশাবাদী আগামীতে কেটে যাবে। এবং কেটে যাওয়ার পরে আমরা যদি ছোট ছোট গ্রুপে অভিভাবকদের নিয়ে এইসব বিষয়গুলো একটু আলোচনা করতে পারি, আমার মনে হয় আমরা এগিয়ে যাব। অবশ্যই, অবশ্যই। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে। আহ একটা আলোচনায় তো সব জিনিস উঠে আসা সম্ভব না এইটুকু সময়। তো আশা করি আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সকলের সাহায্য নিয়ে আমরা তুলে আনতে পেরেছি। আগামী দিনে আশা রাখবো আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং যেটা মৃণাল দা বললো, যে লকডাউন কেটে গেলে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো এরকম ধরনের কোনো আরো সামনাসামনি কোনো আলোচনা, ভার্চুয়ালি নয়। তখন আপনাদেরকে আবার আমাদের প্রয়োজন হবে। আর এছাড়াও আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে শুধু যদি ছোট্ট করে সবাইকে একটু করে বলতে বলি যে আগামী দিনে পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে কোন বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, খুব ছোট্ট করে আমি এক এক করে যাই। আগে রুমাদি জিজ্ঞেস করি খুব ছোট্ট করে, যে পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে কোন বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে বাবা মা বা শিক্ষক শিক্ষিকার সাথে আমাদের ছাত্র বা সন্তানদের সম্পর্কটা সহজ করা, এটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ। খুব সহজ করা, ওদের উপরে শুধুই আমাদের প্রত্যাশা পূরণের যন্ত্র না করে ওদের যে স্বাভাবিকভাবে যে বিকাশ, সেটাতে যেন আমরা সহায়ক হতে পারি, এইটুকু। একদম, একদম। মৃণাল দা। অভিভাবকদেরই বুঝতে হবে যে যে তার কি করণীয়, এবং তাকে প্রতিদিন অনুশীলন করতে হবে পজিটিভিটির, এবং তার ছেলে মেয়েদেরকে ভালো করে বোঝার দায়িত্ব নিতে হবে যে তার ছেলেমেয়েরা কি কি পারে, কি কি পারে না, আহ কি কি ভালোবাসে, কি কি ভালোবাসে না, ছেলে মেয়েদের বুঝতে হবে। একদম। বিশাখাদি। হ্যাঁ, সেই মানে মৃণাল বাবুর সুর ধরেই বলতে হচ্ছে যে পজিটিভ প্যারেন্টিং এটাও তো একটা প্র্যাকটিসের বিষয়। এটা হঠাৎ করে মানে বাচ্চারা যদি হঠাৎ একদিন দেখে ফেলে বাবা মারা এতটা ভালো হয়ে যাচ্ছে, খুব সমস্যা। তো এটা খুব খুব আজকালকার বাচ্চারা অনেক অনেক বুদ্ধিদীপ্ত তারা। তো বিষয়টাকে খুব সহজ ভাবে নিতে হবে, এবং সেই কারণে আমার মনে হয় এটা স্কুলগুলোর একটা ভীষণ ভূমিকা আছে। মানে আমরা যদি এটা একটা পুরো একটা গ্রুপ হিসেবে কাজ করি, আমি এটা করে দেখেছি যে আমরা টিচার্সরা, অভিভাবকরা এবং বাচ্চারা, এই যে তিনটে পিলার আমরা যদি একসঙ্গে মাঝে মাঝে মিট করি, আমাদের অনেক অনুষ্ঠান হয়, সমস্ত অনুষ্ঠানে যদি তাদের ডাকা হয়, তারা পারফর্ম করেন, তারা তাদের অসুবিধার কথা বলেন। ইভেন আমি দেখেছি এমন অনেক পারিবারিক সমস্যারও আমাকে সমাধান করতে হয়েছে, এবং ভালো লাগে। আমি এই সমস্ত অভিভাবকদের পেয়েছি, তাদের সঙ্গে কাজ করেছি, তারা আমার কথা শুনে চলেছেন, তারা ভালো ভালো আছেন এখনো। তাদের আমি হয়তো 10 বছর 15 বছর আগে সেই স্কুল ছেড়ে এসেছি, তারা এখনো যোগাযোগ রাখেন।
এটা আমার কাছে একটা বড় পাওনা, এবং তারাও বলেন বারবার করে সেই কথা। তো আমার মনে হয় এই যে একটা যূথবদ্ধ সমাজ ব্যবস্থা যেটা আমরা ভেঙে দিচ্ছি বারবার করে, মানে নিউক্লিয়ার ফ্যামিলিও তো ভেঙে 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 শেষ, আবার করে হাতে হাত ধরতে হবে। বেঁধে বেঁধে থাকার কথা শঙ্খ ঘোষ বলে গেছেন, শঙ্খ ঘোষের কথা অনুযায়ী আয় বেঁধে বেঁধে থাকি, সেটা সর্বক্ষেত্রেই, অভিভাবকের সেই সেই ক্ষেত্রেও শিশুদের ক্ষেত্রেও। তো সেই একদম শেষ করব, শুধু এটাই বলার যে সকলের বক্তব্য নিয়ে যে সেই একসাথে যুথবদ্ধভাবে থাকা এটাই মূল বিষয় হোক, এবং আমাদের প্রত্যেকের জীবনই, অন্তত আমার ব্যক্তিগত জীবন বলি, মানে সে শিক্ষকদের দ্বারা আমার রাজনৈতিক চিন্তা ভাবনা বলুন, আমার সাংস্কৃতিক চিন্তা ভাবনা বলুন, সবই সেই শিক্ষকদের দ্বারাই প্রভাবিত হয়ে এসেছিল। তো আগামী দিনেও সমাজের একটা বড় পরিবর্তন এই শিক্ষক, অভিভাবক এবং ছাত্র, এই তিনের মিলনে বা তিনের একসাথে হওয়াতে বা যৌথবদ্ধ কাজেই আসবে। হয়তো সমাজটারও পরিবর্তন হবে, এইটুকু আশা করতে পারি। আর এই আশা নিয়েই আজকে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ রুমাদিকে, ধন্যবাদ মৃণাল দাকে, ধন্যবাদ বিশাখা দিকে, এবং অবশ্যই ঝর্ণা দিকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আগামী দিনে আশা করি আমরা যখনই আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা একটু সময় দেবেন আমাদেরকে, এবং এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা দরকার, গার্জেন, অভিভাবকদের সঙ্গে, ছাত্র এবং এর সঙ্গে সকলের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা নিশ্চয়ই করব। সকলে এই করোনার সময় ভালো থাকুন, সাবধানে থাকুন। আমরা আস্তে আস্তে করোনাকে কাটিয়ে উঠছি, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।